আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন এবং শুনছেন, আপনারা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি আমাদের মেহমানদের সহ, বিষয়টা হচ্ছে একটা আন্তর্জাতিক ইস্যু, রোহিঙ্গাদের ইস্যু। আজকে প্রায় 2 দশকের বেশি এই সমস্যাটা আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিকভাবে রিজিওনাল ভাবে আমরা এটা ক্রাইসিস হিসাবে এখন ফেস করতেছি। প্রায় 10 লাখের উপরে রোহিঙ্গা জনগোষ্ঠী আজকে একটা কক্সবাজারের রিফিউজি ক্যাম্পে আজকে খুব মানবেতর জীবন যাপন করছে। তাদের বিভিন্ন সুবিধা নিয়ে তারা আসছে, দিন যাপন করছে। কিছু প্রশ্ন এখন সবার মাঝে আছে আন্তর্জাতিকভাবে এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে এবং রোহিঙ্গা যারা প্রবাসী আছেন তাদের মাঝে, আমরা যারা দেশে বিদেশে আছি বাঙালি তাদের মাঝে আছে। আসলে প্রশ্ন হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীর ভবিষ্যৎ কি? তারা কি আজও এখন পর্যন্ত যে অবস্থা, তারা কি আসলেই জন্মভূমিতে ফিরতে পারবে, নাকি প্যালেস্টাইনদের মতো একটা রিফিউজি নেশন হিসেবে তারা বিশ্বের মাঝে রয়ে যাবে? এরপর মানবাধিকার আইন, মানবাধিকারের রুলস গুলা এবং রিফিউজি আইন, আন্তর্জাতিক আদালত, সব অনেক কিছু বিষয় এখন কানেক্টেড হয়ে আছে রোহিঙ্গা ইস্যু নিয়ে। এটার কার্যকারিতা কতদূর সেটাও অনেকের কাছে প্রশ্ন। আবার আঞ্চলিক রাজনীতিতে, জিওপলিটিক্সে বাংলাদেশ রোহিঙ্গাদের নিয়ে কি করতে পারে, বাংলাদেশের অবস্থানগত পর্যালোচনা আমরা করতে চাই। এবং বিশেষ করে যে সমস্ত রোহিঙ্গা ভাই বোন আজকে দেশের বাইরে চলে গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, তাদের বর্তমান কন্ডিশন কি এবং তাদের ভাবনাগুলো আরাকান এবং রোহিঙ্গাদের নিয়ে। সেই সাথে আমরা আরেকটা বিষয় ফোকাস করতে চাই যে রোহিঙ্গা যে ক্যাম্পগুলো আছে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায়, সেই ক্যাম্পগুলার যে জনগোষ্ঠী খুব ছোট একটা এরিয়ার মধ্যে যেভাবে তারা দিন যাপন করছে, তাদের আসলে অ্যাকচুয়াল কন্ডিশন কি এবং তারা কি চায়। দর্শক, আশা করি আপনারা প্রোগ্রামটা উপভোগ করবেন এবং আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হিসেবে রয়ে যাবে এটা। আমি আজকের এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর জুবায়ের আহসান হক। আমি ডক্টর জুবায়ের ভাইকে আজকে স্বাগত জানাচ্ছি প্রোগ্রামে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সেই সাথে আমাদের সাথে আছেন ব্যারিস্টার সরোয়ার কামাল। উনি একজন হিউম্যান রাইটস লয়ার, লন্ডনে অবস্থান করছেন এখন। ওনার সাথে আমরা কথা বলবো। আমার সাথে আরো দুজন আছেন যারা রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন। একজন হচ্ছেন অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে রোহিঙ্গা রিফিউজি নেটওয়ার্কের কো-ফাউন্ডার, যারা অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে এবং স্পেসিফিক রিজনে তারা কাজ করেন। এই সংগঠনের কো-ফাউন্ডার জনাব মুজিবুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আসসালামু আলাইকুম। সরোয়ার কামাল ভাইকে আমি আসসালামু আলাইকুম জানাচ্ছি। এই সাথে আমাদের আরেকজন, ওয়ালাইকুম সালাম, আমাদের আরেকজন প্রতিনিধি এখানে আছেন, রোহিঙ্গা প্রতিনিধি। উনি হচ্ছেন আজিজ নূর। উনি সুদূর কানাডার টরন্টো সিটির শহরতলি কিচেনার টাউনশিপ থেকে উনি আমাদের আজকে যোগ দিয়েছেন আজকে প্রোগ্রামে। কানাডা রোহিঙ্গা সলিডারিটির সংগঠনের উনি চেয়ারম্যান। আসসালামু আলাইকুম আপনাকে। দর্শক, আমরা প্রথমেই ডক্টর জুবায়ের আহসান হকের কাছে যেতে চাই। আমরা রোহিঙ্গাদের বর্তমান অবস্থার আরো আগে রোহিঙ্গাদের জাতিগত ইতিহাস এবং রোহিঙ্গা জাতির বিভিন্ন ধারাবাহিক ডেভেলপমেন্ট এবং বাংলাদেশের সাথে, আপনারা জানেন বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবাংলার সাথে বাংলাদেশের সম্পর্ক আছে, আসামের সাথে সিলেট রিজনের অনেক সম্পর্ক, এরকম আরাকানের সাথে চট্টগ্রাম কক্সবাজারের সম্পর্কটা অনেক দিনের। আমরা শুনবো ডক্টর জুবায়ের আহসান ভাইয়ের কাছ থেকে। যে আমি আপনার কাছে আসছি, প্রথমে প্রশ্ন করতে চাই যে রোহিঙ্গা যে ন্যাশনাল রোহিঙ্গা জাতি, এই জাতির ইতিহাস আপনি কিভাবে আমাদের সামনে তুলে ধরতে চান? সম্মানিত
মডারেটর জনাব বেলাল রশিদ চৌধুরী এবং আজকের অতিথিবৃন্দ এবং যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে বেলাল রশিদ চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই ধরনের একটি আলোচনায়, একটি মানবিক আলোচনা আমি বলবো, আমাকে আমন্ত্রণ করার জন্য। তো রোহিঙ্গা জাতির পূর্বকথা বা রোহিঙ্গা জাতির সামান্য ইতিহাস আমি উপস্থাপন করব। এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই জন্য যে তাদেরকে আরাকানের বা মিয়ানমারের রাখাইন প্রদেশের নাগরিক হিসেবে স্বীকার করা হয় না। তাদের জন্য তাদের কাছে কোনো নাগরিকত্বের কোনো ডকুমেন্টস নেই। তো বাস্তবে বিষয়টা কি, তারা কি সেই অঞ্চলের নাগরিক হওয়ার উপযুক্ত কিনা বা তাদের পূর্ব ইতিহাস কি বলে, এটা আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এটা বার্মার যে অবস্থান বা মিয়ানমারের যে অবস্থান তার 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 কাউন্টার দেওয়ার জন্য এই বিষয়টি আমাদের জানা খুব প্রয়োজন। রোহিঙ্গা নামে যে জনগোষ্ঠীকে আমরা চিনি, সেটি একটি অবিমিশ্র জনগোষ্ঠী নয় বা সেটি বাঙালি জনগোষ্ঠী নয়। এটা একেবারে যে এরা বাঙালি, বাংলাদেশ থেকে, চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে আরাকানে গিয়েছে এমন নয়। এটা একটা মিশ্র জনগোষ্ঠী। একটা জি সরি, একটু ইয়ে হলো। তো আমি একটু আলোচনা করতে চাই যে আরাকানে যে মানুষগুলোকে আমরা রোহিঙ্গা বলে জানি, তারা সেখানে কবে কিভাবে বসবাস শুরু করে। রোহিঙ্গা জনগোষ্ঠী প্রিডমিনেন্টলি মুসলিম। তো সেই হিসাবে আমরা আরাকানে মুসলিমদের বসবাসের একটা খুব সংক্ষিপ্ত একটা ইতিহাস উপস্থাপন করতে চাই। আর আমরা যদি মোটা দাগে ভাগ করি তাহলে আরাকানে মুসলমানদের বসতি স্থাপনকে আমরা 3টি পর্যায়ে বিভক্ত করতে পারি। প্রথম পর্যায় হচ্ছে বাংলায়ও মুসলিম শাসনের আগে, এমনকি ভারতে মুসলিম শাসন শুরু হওয়ার আগে, অর্থাৎ সপ্তম, অষ্টম, নবম, দশম শতাব্দী। এই সময়েও আরাকানে মুসলমানদের যোগাযোগ ছিল। সেটি আমাদের বক্তব্য নয়। আরাকানের যে জাতীয় ইতিহাস, একটা আরাকানিস ক্রনিকলে এই বিবরণ আছে যে আরব নাবিকরা যেহেতু বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে ব্যবসা বাণিজ্য করত, আরব নাবিকরা তাদের ব্যবসার জন্য আরাকানে আসতো, যেমন চট্টগ্রামে আসতো, যেমন মাদ্রাজে আসতো। এই উপকূলীয় শহরগুলিতে, উপকূলীয় বন্দরগুলিতে তারা আসতো। তো কোনো নাবিক, নিশ্চয়ই বর্তমানের মতো যোগাযোগ ব্যবস্থা ছিল না, অনেক সময় হয়তো নৌকা ডুবে যেত, কিংবা অনেকে হয়তো এই স্থানে অবতরণ করার পর যে পূর্বের জায়গায় ফিরে যেত না, এই জন্য তারা বসবাস করত। ফলে এভাবে আরাকানে মুসলমানদের একটা বসতি গড়ে উঠে, সেটা ভারতে বা বাংলাদেশে মুসলিম শাসন শুরুর আগে। এর একটি প্রমাণ হচ্ছে ত্রয়োদশ শতকের যে পীর বদরুদ্দিন আউলিয়া, যিনি বদর পীর নামে পরিচিত, তার নামে চট্টগ্রাম থেকে আরাকান পর্যন্ত অনেকগুলি বদর মুকাম আছে। কক্সবাজারে বদর মুকাম আছে এবং আরাকানও অনেকগুলি বদর মুকাম ছিল। তার প্রমাণ আমরা একটি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এর একটি জার্নালের আর্টিকেলে দেখতে পাই। এটা প্রমাণ করে যে সেই যুগেও সেখানে মুসলমানদের বসবাস ছিল, কিন্তু সেটি হতে পারে তেমন উল্লেখযোগ্য সংখ্যক নয় বা তেমন কোনো দৃষ্টিতে পড়ার মতো সংখ্যা ছিল না। আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, সেটি হলো চট্টগ্রাম এবং আরাকান এই দুইটা সন্নিহিত এলাকা, একই সাথে প্রান্তিক এলাকা। যদি আমরা চট্টগ্রামকে মনে করি তাহলে এটি হচ্ছে বাংলার জন্য একটা প্রান্তিক এলাকা, আর আরাকানকে ওদিকের জন্য একটি প্রান্তিক এলাকা মনে করি। দুটি প্রান্তিক এলাকার, দুটি সন্নিহিত এলাকার মাঝে পারস্পরিক যোগাযোগ এবং পারস্পরিক জনস্থানান্তর খুবই স্বাভাবিক বিষয়। যেমন চট্টগ্রামের লোকেরা আরাকানে গেছে, আরাকানের লোকেরা চট্টগ্রামে আসছে। এটা হয়তো ব্যবসায়িক যোগাযোগ ছিল, কিন্তু এদের কেউ কেউ স্থায়ীভাবে এই জনস্থানান্তর হয়েছে, এবং সেটি প্রাচীনকালেও হয় নাই এটা কেউ বলতে পারবে না, অবশ্যই হয়েছে। কিন্তু সেই জনস্থানান্তর বা জনবসতি, সেটি হয়তো খুব দৃশ্যমান একটা বড় অংশ ছিল না। আমাদের এটা জানা উচিত যে চট্টগ্রামের যে
পাদদেশীয় সমভূমি, অর্থাৎ বঙ্গোপসাগরের যে পাদদেশে যে সমভূমি, সেই সমভূমির একটা এক্সটেনশন হচ্ছে আরাকান। এটা যদি আমরা ভৌগোলিক দিক থেকে চিন্তা করি। আরেকটা বিষয় হচ্ছে বার্মার মূল ভূখণ্ডের থেকে আরাকান একটা হিল রেঞ্জ দ্বারা বিচ্ছিন্ন। এই কারণে 1784 সালের পূর্বে বার্মিজরা আরাকানে খুব একটা সুবিধা করতে পারেনি। বার্মিজরা আরাকানে অভিযান চালিয়েছে, কিন্তু 1784 সালের পূর্বে বার্মিজরা আরাকান দখল করতে পারেনি, স্থায়ীভাবে দখল করতে পারেনি। কারণ বর্মার সাথে আরাকানের একটা ন্যাচারাল ব্যারিয়ার ছিল। পক্ষান্তরে চট্টগ্রামের সাথে, কক্সবাজারের সাথে, টেকনাফের সাথে আরাকানের একটা সংযুক্তি ছিল, এবং সেটা একই যে একটা পাদদেশীয় সমভূমি তার অংশ ছিল। এই বিষয়টা আমি এখানে উল্লেখ করলাম। আরাকানের সাথে সবচেয়ে গভীর এবং নিবিড় যোগাযোগ হয় মধ্যযুগে, ষোড়শ শতকে এবং সপ্তদশ শতকে। আরাকানের এক রাজা, মনে রাখা দরকার, আমি একটু পরিষ্কার করে বলি যারা জানেন না, আরাকান একটি স্বাধীন রাজ্য ছিল, এটি বার্মা বা মিয়ানমারের আন্ডারে ছিল না। আরাকান একটি স্বাধীন রাজ্য ছিল, বার্মার আন্ডারেও না, মিয়ানমারের আন্ডারেও না। তো সেই আরাকানের সাথে বাংলার যোগাযোগ ছিল। বাংলার একজন সুলতান জালালউদ্দিন মাহমুদ শাহ, উনি সুলতানি আমলের একজন সুলতান, তিনি আরাকানের এক রাজাকে আরাকানের ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠা করছিলেন। ওই রাজা পালিয়ে আসছিলেন বাংলায় গৌড়ে, সেই গৌড় থেকে সৈনিক পাঠিয়ে ওনাকে আরাকানে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। তারপরে যোগাযোগটা নিবিড় হয় 1580 থেকে 1666। এই পিরিয়ডটা আমাদের মনে রাখতে হবে, 1580 থেকে 1666 সাল। 1580 সালে আরাকানের রাজা চট্টগ্রাম দখল করে। আমি আগেই বলছি চট্টগ্রাম একটি প্রান্তিক এলাকা বাংলার জন্য, এই কারণে সেটা দিল্লির কেন্দ্রীয় শাসন হোক বা গৌড়ের সুলতানি শাসন হোক, তারা সবসময় চট্টগ্রামের উপর সমান নজর দিতে পারতেন না। ফলে চট্টগ্রাম কোনো কোনো সময় আরাকান দখল করছে, চট্টগ্রামকে কোনো কোনো সময় এমনকি ত্রিপুরার রাজাও দখল করছে। যাই হোক, আরাকানের সবচেয়ে দীর্ঘমেয়াদী দখল ছিল 1580 থেকে 1666 সাল। এই যে প্রায় 80 বছর বা 80 বছরের বেশি, 86 বছর, এই সময় আরাকান এবং চট্টগ্রাম একটা সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট ছিল। তাহলে একটা যদি সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হয়, সেই এলাকার মানুষগুলো এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করবে। চট্টগ্রামের লোকেরা আরাকান গেছে, আকিয়াব গেছে, আকিয়াবের লোকেরা চট্টগ্রামে আসছে, ব্যবসায়িক যোগাযোগ ছিল, স্থায়ীভাবে বসবাস হয়েছে। আরেকটা কাজ হয়েছে যে জন্য বাংলার লোকেরা দায়ী নয়, সেটা হচ্ছে ওই সময় আরাকানিজদের উপর বিপুলভাবে প্রভাব বিস্তার করে পর্তুগিজরা। আরাকান সরকার বা আরাকানের রাজা পর্তুগিজদেরকে চট্টগ্রাম কাস্টম হাউজের নিয়ন্ত্রণ দিয়ে দেয়। পর্তুগিজরা চট্টগ্রাম কাস্টম হাউজের নিয়ন্ত্রণ করেছে 1666 সাল পর্যন্ত। এই সময় বাংলার উপকূলে নোয়াখালী, ভোলা, তারপরে খুলনা, এইসব ডিস্ট্রিক্টে পর্তুগিজরা ব্যাপক লুটতরাজ চালাতো, যেই সময়টাকে আমরা বলি মগ এবং হারমাত দস্যুবৃত্তি। মগ এবং হারমাদ হচ্ছে পর্তুগিজরা, আর্মাডা থেকে হারমাদ আসছে। তাহলে এই পর্তুগিজ এবং মগরা যৌথ দস্যুবৃত্তিতে, মগ মানে হচ্ছে আরাকানিজ যে বৌদ্ধ শাসন, তারা এখান থেকে প্রচুর মানুষকে ধরে নিয়ে গেছে, তাদেরকে ওখানে দাস হিসেবে বিক্রি করছে। এরা বাঙালি, নোয়াখালীর লোক, ভোলার লোক, বরিশালের লোক, খুলনার লোক, এই অঞ্চল থেকে ধরে নিয়ে গেছে তাদেরকে। এমনকি দক্ষিণ চট্টগ্রামের লোকেরাও অনেকগুলি পূর্বপুরুষ হলো এই এলাকার, মানে হচ্ছে সাঙ্গু নদী এবং কর্ণফুলী এর মাঝখানের যে এলাকা, এই এলাকা প্রচুর মানুষের পূর্বপুরুষ হলো ভোলা, নোয়াখালী, এসব এলাকার, যাদেরকে আরাকানিজ এবং পর্তুগিজরা দস্যুবৃত্তি করে গ্রেপ্তার করে এখানে নিয়ে আসছে, তাদেরকে দাস হিসেবে বিক্রি করছে বা তাদেরকে চাকর বাকর হিসেবে ব্যবহার করেছে। এই লোকগুলি ইচ্ছাকৃতভাবে এখানে আসে নাই বা এই লোকগুলি ইচ্ছাকৃতভাবে আরাকানে যায়নি। এই বর্ণনা দিয়েছেন পর্তুগিজ রাইটাররা। আপনারা যদি মেনোচি বা একজন পর্তুগিজ ফাদার মেনরিক সপ্তদশ শতাব্দীর, যিনি চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে আকিয়াব গিয়েছিলেন, এবং তার একটা খুব চমৎকার বিবরণও উনি দিয়েছেন, যেটি পর্তুগিজ ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ হয়েছে, মেনরিকের ট্রাভেল। এটা যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন, কিংবা যে ক্যাম্পাস হিস্ট্রি অফ পর্তুগিজ ইন বেঙ্গল, বিখ্যাত বই, এগুলো যদি পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন যে কিভাবে বাংলা থেকে মানুষগুলিকে ধরে আরাকানে নিয়ে গেছে এই পর্তুগিজ এবং আরাকানিজ দস্যুরা। তারপরে সেই জায়গায় একটা ফ্লারিশিং বাঙালি সমাজ বা এই যে মিশ্র রোহিঙ্গা সমাজ, সেটা হয়েছে, এবং তাদের মাঝে অনেক শ্রেণীর মানুষ ছিল, অমাত্য শ্রেণীর মানুষ ছিল। চট্টগ্রামের লোকেরা প্রাগ্রসর ছিল, ফলে আরাকানের রাজসভায় তারা
বিভিন্ন মন্ত্রীর পদে ছিল, সেখানে মুসলমানদের জন্য কাজী ছিল, কারবারি ছিল, এই সমস্ত পদের নাম উল্লেখ করেছেন আলাউল আমাদের এনামুল হক সাহেব আরাকান রাজসভায় বাংলা সাহিত্য বইয়ে। এবং মুসলিম কবিরা আলাউল এবং দৌলত কাজী তারা আরাকানের রাজসভায় আরাকানি রাজার টাকায় তারা পৃষ্ঠপোষকতায় সেখানে কাব্য চর্চা করেছেন। আরেক শ্রেণীর মানুষ ছিল যারা এই রোহিঙ্গাদের পূর্বপুরুষ, তারা হচ্ছে কৃষিজীবী। তাদের বেশিরভাগকে ওই বাংলার ওই অঞ্চলগুলি থেকে ধরে নিয়ে আসা হয়েছিল। তবে আরাকানের মুসলিম জনগোষ্ঠী শুধুমাত্র যে ছিল বাঙালি ছিল এমন নয়। আলাউল তার গ্রন্থে যে এক লম্বা বিবরণ দিয়েছেন, সেখানে লাহুরি ছিল, সেখানে মুলতানি ছিল, তারপরে হচ্ছে সেখানে আচেহি ছিল, মানে হচ্ছে ইন্দোনেশিয়ার যে আপনার আছে প্রদেশ সেটা, তারপর হচ্ছে মাদ্রাজি ছিল, এক লম্বা বিবরণ দিয়েছেন আলাউলের। সেই বিবরণটা যদি আমি পাই আমি আপনাদেরকে একবার বলবো। তো তার মানে হচ্ছে আরাকানের যে মুসলিম সোসাইটি, এই মুসলিম সোসাইটি একটি মিশ্র সোসাইটি ছিল, যদিও প্রিডমিনেন্টলি তারা হয়তো বাংলার বিভিন্ন জায়গা থেকে নিয়ে গিয়েছিল, বাইরের লোকজনও ছিল। এবং তাদের যদি আমরা পেশাগতভাবে শ্রেণীভেদ করি তাহলে সবচেয়ে বড় অংশ ছিল কৃষক, তারপরে বা অন্যান্য যারা কাজ করে শ্রমিক, আর বাকি অংশের মধ্যে সরকারি কর্মকর্তা ছিল, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিল, আর জ্ঞানী গুণী ব্যক্তি ছিল আলাউল এবং দৌলত কাজী এদের মতো। তো আরাকানের সাথে চট্টগ্রামের এই রকমের একটা সম্পর্ক ছিল, যে সময় একটা দৃশ্যমান এবং বেশ ভালো একটা দৃশ্যমান জনগোষ্ঠী হিসেবে রোহিঙ্গা জনগোষ্ঠী আরাকানে মানে প্রাদুর্ভূত হয় বা তাদের একটা আবির্ভাব হয়। সেটা ষষ্ঠদশ শতকে এবং সপ্তদশ শতকে। 1666 সালে শায়েস্তা খান পর্তুগিজ জলদস্যুদেরকে বিতাড়িত করে চট্টগ্রাম দখল করেন এবং ইনএভিটেবলি চট্টগ্রামে আরাকানি শাসনের অবসান হয়। একইভাবে আরাকানে মুসলমানদের বসতি স্থাপনের দ্বিতীয় পর্যায় সমাপ্ত হয়। এটা জানা যায় যে শাহ সুজা, সম্রাট আওরঙ্গজেবের ছোট ভাই, তিনি আরাকানে আশ্রয় নিয়েছিলেন। তার সাথে অনেক মুঘল অভিজাত আরাকানে গিয়েছিলেন, তারা সেখানেই বসবাস করেন। অনেকে হয়তো নিহত হয়েছেন, কিন্তু বাকিরা সেখানে বসবাস করেন। তাদের উত্তরাধিকারীও সেই আরাকানের সমাজে মিশ্রিত ছিল। তো যাই হোক, 1784 সালের দিকে, 1784 সালে মানে 1666 থেকে 1784 এই পর্যন্ত আরাকানে বৌদ্ধদের বা আরাকানের রাজাদের শাসন ছিল। 1784 সালে বার্মা আরাকান দখল করে ফেলে এবং এটাকে বলা হয় বার্মিরাজ বোধপায়া, তার ছেলে ইনফ্যাক্ট আরাকান দখল করে ফেলে। তারপরে এবার উল্টো জনস্থানান্তর হয়। উল্টো জনস্থানান্তর বলতে আরাকান থেকে মানুষগণ বাংলায় আসে, এমনকি এই যে রাখাইন বৌদ্ধরা, তারা 1784 সালের পরে কক্সবাজার আসছে, কারণ তারা ছিল আরাকানি। সে আরাকানিজ বৌদ্ধদেরকে বার্মিজ বৌদ্ধরা যখন আক্রমণ করলো, তখন আরাকানিরা বাধ্য হয়ে চট্টগ্রামে চলে আসে, কক্সবাজারে চলে আসে। এই সময়ে অনেক রোহিঙ্গাও নিশ্চয়ই আসছে, তবে রোহিঙ্গারা বার্মিজদের প্রধান টার্গেট ছিল না। ওই সময় বার্মিজদের প্রধান টার্গেট ছিল আরাকানের শাসক গোষ্ঠী, যারা স্বাধীনভাবে আরাকান শাসন করত। এবং এদের দেখভালের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন হিরাম কক্সকে দক্ষিণ চট্টগ্রামে প্রেরণ করেন এবং হিরাম কক্স রাখাইনদের জন্য একটি বাজার প্রতিষ্ঠা করেন, যার নাম হয়েছে কক্সেস বাজার পরবর্তী সময়ে। তো যাই হোক, দ্বিতীয় পর্যায় শেষ হয় 1826 সালে। ব্রিটিশরা বার্মা দখল করে। কয়েকটা বার্মিজ ওয়ার হয়েছে। 1821 সালে একটা এংলো বার্মিজ ওয়ার হয়েছে, এরপর 1841 সালে এংলো বার্মিজ ওয়ার হয়েছে। এগুলোর পরে ব্রিটিশরা বার্মা দখল করে। ব্রিটিশরা যখন বার্মা দখল করলো, ব্রিটিশদের বাণিজ্য নীতির কারণে, কারণ ব্রিটিশরা ভারত বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে শাসন কাজ করছে, এখানে নীল চাষ করেছে, তারা দেখছে বর্মায় বিপুল পরিমাণে জমি ফাঁকা পড়ে আছে, বর্মায় শ্রমিকের ঘাটতি আছে, এবং সেই সমস্ত জমিতে ধান চাষ করার জন্য তারা বাংলা থেকে এবং অন্যান্য এলাকা থেকে, শুধু বাংলা না, পুরা ভারতের বিভিন্ন জায়গা থেকে, হয়তো বেশিরভাগ বাংলা থেকে গেছে, লোকজনকে আরাকানে নিয়ে যায়। আরাকান না, বার্মার অন্যান্য জায়গায় নিয়ে যায়। এমনকি আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন বড় সাহিত্যিক, তিনি আরাকানে রেঙ্গুনে কাজ করেছেন, রেলওয়েতে চাকরি করেছেন। আমার নিজের
চাচা একসময় রেঙ্গুনে কাজ করেছেন। আমার একজন টিচার ছিলেন, ওনার ফেনীতে বাড়ি। ওনার বাবা আরাকানে ছিলেন। আরাকানে অনেক বিপুল সম্পত্তির মালিক ছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন। 48 সালের পরে সকল সম্পত্তি পরিত্যাগ করে উনি পালিয়ে এসেছেন। তো ব্রিটিশ আমলে একটা জনস্থানান্তর হয়, যেটিকে আমরা বলতে পারি রোহিঙ্গাদের বসবাসের তৃতীয় পর্যায়। প্রথম পর্যায় হলো প্রাচীনকালে, দ্বিতীয় পর্যায় হলো মধ্যযুগে, আর তৃতীয় পর্যায় হচ্ছে ব্রিটিশ আমলে, যেটা ব্রিটিশ সরকারের পলিসির কারণে সেখান থেকে বাংলা বা ভারতের বিভিন্ন অঞ্চল থেকে কৃষকরা স্বেচ্ছায় আরাকানে গেছে এমন নয়, ব্রিটিশদের পলিসির কারণে ব্রিটিশরা নিয়ে গেছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে 1930-এর পরে এটি বন্ধ হয়ে যায়। 1930-এর পরে বাংলা থেকে আরাকানে বা বার্মায় জনশক্তি স্থানান্তরের প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, কারণ ওই দশকে বার্মায় বিপুল আপনার জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়, বাঙালি খেদা আন্দোলন শুরু হয়, বাংলা মানে বিদেশি বিরোধী আন্দোলন শুরু হয়। ফলে এরপর থেকে জনস্থানান্তর হয়নি। আমি নিশ্চিত করে বলতে পারি বা জোর দিয়ে বলতে পারি 1947 সালে ব্রিটিশ পাকিস্তান ভারতের স্বাধীনতার পর কিংবা 1948 সালে বার্মার স্বাধীনতার পর খুব বেশি এই অঞ্চল থেকে খুব বেশি হবে না যে মানুষ বার্মায় গেছে, খুবই কম, খুব সীমিত সংখ্যক হতে পারে। কারণ যেখানে বার্মিজ জাতীয়তাবাদী আন্দোলন, যেখানে বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই অনিশ্চিত পরিবেশে একটা নিশ্চিত পরিবেশের মানুষ কেন যাবে? খুব বেশি মানুষ যায়নি। তাহলে 1930-এর আগে আমরা যেটা ধরে নিতে পারি, রোহিঙ্গাদের সর্বশেষ রোহিঙ্গা যদি জনগোষ্ঠীর দৃশ্যমান জনগোষ্ঠীর জনস্থানান্তর হয়েছে 1930-এর আগে। সেই হিসাবেও তো রোহিঙ্গাদের আরাকানে বসবাসের সর্বনিম্ন বয়স 90 বছর হয়, সর্বনিম্ন বয়স। আর 300 বছর 400 বছর ধরে লাগাতার আরাকানে রোহিঙ্গারা বসবাস করছে, এটা তো সুনিশ্চিত। এটা তো এই ইতিহাস তো বাঙালিরা রেখে নাই, এই ইতিহাস তো মুসলমানরা রেখে নাই, এই ইতিহাস ওই পর্তুগিজরা লিখেছে, যারা আরাকানিজদের দোসর ছিল। সেই পর্তুগিজ পাদ্রীরা ইতিহাস লিখে গেছে। তো সেখানে যদি এই মুসলিম জনগোষ্ঠী, এই রোহিঙ্গা জনগোষ্ঠী, আবারও বলি সেটা অবিমিশ্র বাঙালি জনগোষ্ঠী নয়, সেটা নানা জাতির সমন্বয়ে একটা জনগোষ্ঠী সেখানে গড়ে উঠেছিল। তারা যদি 400-500 বছর ধরে, 200-300 বছর ধরে একটি এলাকায় বসবাস করতে পারে, আমি জানি না আন্তর্জাতিক আইন কি বলে, তাদের নাগরিকত্বের জন্য আর কি প্রমাণ লাগে। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, আমি যেটা বলেছি 1580 থেকে 1666 এই সময়টায় সবচেয়ে বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস হয়েছে আরাকানে। আর বার্মিজরা আরাকানে আসছে 1784 সালে। তার আগে আরাকান স্বাধীন ছিল, বার্মিজদের অধীনে ছিল না। সেই তুলনায় আরাকানে বার্মিজদের দখলদারিত্বের চেয়ে রোহিঙ্গাদের বসবাস প্রাচীনতর। আমি ইতিহাসের এই দিকটি আলোচনা করলাম। শুধু এই মানে বার্মিজদের যে অপপ্রচার যে রোহিঙ্গারা বিদেশি, এই অপপ্রচারের জবাব দেওয়ার জন্য প্রাচীনকালে এত ডকুমেন্টস ছিল না যে রোহিঙ্গারা ডকুমেন্টস দেখাতে পারবে আমাদের যে এই ডকুমেন্টস আছে। আর শুরু থেকে যেহেতু বার্মা তাদেরকে নাগরিক হিসাবে স্বীকার করেনি, সুতরাং বার্মিজ সরকার তাদেরকে কোনো ডকুমেন্টস প্রদান করেনি। তো এতএব ওই ডকুমেন্টস তাদের কাছে চাওয়া, তো এটা একটা বাতুলতা, এটা তো একটা অপলাপ মাত্র। তো সম্মানিত আলোচক বৃন্দ এবং দর্শক মন্ডলী, আমি এই পর্যায়ে মানে রোহিঙ্গাদের ইতিহাসের এতটুকু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ। হ্যাঁ, বেলাল রশিদ চৌধুরী। ধন্যবাদ ডক্টর এহসান, আপনাকে খুবই একটা রিচ ইনফরমেশন আমরা আপনার থেকে পেয়েছি। আরাকানের হিস্ট্রি এবং তাদের বলতে গেলে একটা মানে সমৃদ্ধ ইতিহাস তাদের আছে। এটা জাতি হিসাবে আরাকানিদের যে রাইট, একটা ন্যাশন হিসাবে যে রাইট, এই রাইটটা কিন্তু আন্তর্জাতিক আইনে ওয়েল প্রোটেক্টেড। এটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর আর্টিকেল 15-এ বলা আছে যে এভরিওয়ান হ্যাজ এ রাইট অফ এ ন্যাশনালিটি। কাউকে কোনো রকমের ডেপ্রাইভ করা যাবে না যে তার ন্যাশনালিটি থেকে, এবং নো ওয়ান শ্যাল বি ডিনাইড অফ হিজ ন্যাশনালিটি। এটা ভেরি ক্লিয়ার। এবং 1948 সালে মায়ানমার এই চুক্তিতে ইউনাইটেড নেশনের যে ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস আছে, এই এগ্রিমেন্টটা তারা সাইন করেছে। তা আমি মুজিবুল্লাহ ভাইয়ের কাছে আসব এই বিষয়টা নিয়ে, যে বর্তমানে যে আপনি কি আমাকে শোনেন মুজিব ভাই?
আচ্ছা, মুজিব ভাইকে আমি পাচ্ছি না। আমি আজিজ নূর ভাইয়ের কাছে যাচ্ছি। উনি শুধু কানাডা থেকে আমাদের সাথে জয়েন করেছেন। দর্শক, এর আগে আমি বলিনি, আমরা আজকে টেকনিক্যাল সমস্যার কারণে আমরা একটু দেরিতে শুরু করেছি। আমরা আশা করি আপনাদের থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি পাবো, এবং আজকে যারা এখানে গেস্ট আছেন তাদের থেকে আমরা মূল্যবান কথা শুনবো। আজিজ নূর ভাইয়ের কাছে আসছি। আপনি যেহেতু এটা কমন ইস্যু, যে রোহিঙ্গাদের যে জাতিগতভাবে এবং নাগরিক যে অধিকার আছে, এই অধিকারটা যে তাদেরকে হরণ করা হয়েছে, এটার মূল্যায়ন আপনি কিভাবে করেন? আসসালামু আলাইকুম। আপনাদের আছেন সবাইকে আমার অনেক শুকরিয়া ও মোবারক। তো আমাদের কান্নায় আপনারাও যে একটা লাইভ সেশন করতেছেন আর আমাদের সাথে সহযোগিতা করতেছেন মানবিক দিক দিয়ে হলো, ওইটার জন্য আমরা শুকরিয়া শেষ করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় মুজিবুল্লাহ ভাইকে এই কোয়েশ্চেনটা করলে ভালো হয়। উনি মনে হয় ভালো করে কান্নার সাথে বেলাল ভাই। ওকে, মুজিব ভাই, আপনি আনমিউট করতে আপনি আনমিউট করতে হবে আপনাকে। জি, এখন আপনি কথা বলেন। আমার প্রশ্ন ছিল যে এই নাগরিক সিটিজেন রাইট এবং ন্যাশনালিটি রাইট, এটা কিন্তু বেসিক রাইট, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা রেকগনাইজ রাইট। এইটা যেহেতু এখন ভোটাধিকার নেই এবং রোহিঙ্গাদেরকে বার্মার নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পরিচালক ভাই এবং আমাদের শ্রদ্ধেয় আলোচকবৃন্দ, বিশেষ করে প্রফেসর ডক্টর জুবাইর এহসান উল্লাহ স্যার এবং ব্যারিস্টার সরওয়ার কামাল স্যার, আমার ভাই আজিজ নূর। ওকে, আমরা আমরা মনে হয় আমরা মুজিব ভাইকে হারিয়ে ফেলেছি। আমি ব্যারিস্টার সরওয়ার কামাল ভাইয়ের কাছে আসছি। আপনার কাছে আমার প্রশ্ন যে জাতিসংঘ এবং জাতিসংঘের যে হিউম্যান রাইটস যে রুলস গুলো আছে, রেগুলেশন গুলো আছে, এবং মানবাধিকারের যে বিভিন্ন বিষয়গুলো আছে, সাথে সাথে এখন রোহিঙ্গা ইস্যুটা এখন আন্তর্জাতিক আদালতে গড়িয়েছে। আমি আপনার কাছে জানতে চাইবো, আমি মুজিবের কাছে আবার আসবো পরে, যে এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আসসালামু আলাইকুম। যারা পার্টিসিপেট করতে, আলোচক এবং দর্শক বৃন্দ, আপনাদের সবাইকে আমার সালাম। রোহিঙ্গাদের যে প্রসঙ্গ, এটা একটা লাইভ প্রসঙ্গ, আর এটা নিয়ে আমরা লাইভ প্রোগ্রাম করতেছি। যারা দেখছেন এবং যারা শুনছেন, আশা করি সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। কক্সবাজারের সন্তান হিসেবে আমাদের বাড়ি যেহেতু কক্সবাজারে, সেই হিসেবে রোহিঙ্গাদের যে ইস্যুটা, এটা একেবারেই একটা বার্নিং ইস্যু, একটা জলজ্যান্ত ইস্যু। বেলাল ভাই অলরেডি মেনশন করেছেন ইয়ের ব্যাপারটা, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 10 ডিসেম্বর 1948 জাতিসংঘ যেটা গ্রহণ করেছিল। তারপরে যদি আপনি আর্টিকেল 15 এর কথা বলেছেন, আর্টিকেল 14 আরো ইম্পর্টেন্ট রোহিঙ্গাদের ক্ষেত্রে। Everyone has the right to seek and enjoy in other countries asylum for persecution. 15 is যেটা বলা হয়েছে, everyone has the right to a nationality. No one shall be arbitrarily deprived of his nationality nor denied the right to change his nationality. আসলে রোহিঙ্গাদের ইস্যুটা আমরা তো জন্ম থেকে শুনে আসতেছি। আমাদের জুবাইর ভাই যেভাবে বর্ণনা করেছেন, 1500 থেকে 1784 আগ পর্যন্ত এককভাবে এটা বার্মিজদের দখলে ছিল না।
1799 সাল থেকে আসলে পারসিকিউশনটা শুরু হয়। আমি আমার আগের আরেকটা প্রোগ্রামে এই বিষয়টা তুলে ধরেছিলাম। আমরা দেখতে পাচ্ছি ইতিহাসে 1799 থেকে রোহিঙ্গাদের পারসিকিউশনটা শুরু হয়। তো 2015 সালে যখন এই পারসিকিউশনটা লেটেস্ট যে পারসিকিউশনটা অগাস্ট 17 অগাস্ট থেকে যেটা আরো সিরিয়াসলি শুরু হয়, তখন এখানকার কিছু প্রোগ্রামে রোহিঙ্গাদের ইস্যু নিয়ে কিছু প্রোগ্রামে হিউম্যান রাইটস এর বিভিন্ন অর্গানাইজেশনের প্রোগ্রামে আমি জয়েন করি। জয়েন করার পরে খুশির খবর হচ্ছে এটা, আজিজ নূর ভাই কানাডায়, আর ওই যে আমাদের মুজিব ভাই ব্রিসবেন, লন্ডনেও তাদের কিছু রিসার্চার আছে। এটা হচ্ছে খুশির খবর, যারা এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতেছেন এবং এই বিষয় নিয়ে জনমত গঠন করতেছেন এবং মানুষকে ইনফরমেশন দিতেছেন। আমার মনে হয় এটা ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও যদি বিভিন্ন দেশে দেশে এইভাবে জনমত গড়ে তোলা না হতো, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। আর আরাকানের রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা, আমাদের ভাইয়েরা, যেভাবে তাদের দেশের জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে দেশে দেশে এইভাবে রিসার্চ এবং অ্যানালাইসিস, গবেষণা, জনমত তৈরি করা, মানুষের ভিতরে এই ইস্যুটা তুলে ধরার যে কাজটা হচ্ছে, এখানে আমি স্বাধীনতার স্বপ্ন দেখেছি, আরাকানের স্বাধীনতার স্বপ্ন দেখছি। আর আরাকানের মানুষের, তাদের সাথে ক্লোজলি যখন আমি কথা বলছি, তারা বলে যে না, আমরা স্বাধীনতা চাই না, আমরা সার্বভৌমত্ব চাই না, আমরা শুধু নাগরিক হিসেবে স্বীকৃতি পেতে চাই, শুধু নাগরিকত্ব, আমাদেরকে বার্মার নাগরিক এই স্বীকৃতিটা দেওয়া হোক, শুধু এটুকু, তারা আর কিছু চায় না। আনফরচুনেটলি আমাদের জুবাই ভাই বলেছেন, এটা একটা রাষ্ট্র ছিল, আরাকান একটা রাষ্ট্র ছিল, একটা স্বাধীন রাজ্য ছিল, যেটা অন্যান্য দেশের সাথে বাইলেটারাল কানেকশন ছিল, পলিটিক্যাল এন্টিটি ছিল। এই একটা জনগোষ্ঠীকে 1982-তে এসে সিটিজেনশিপ অ্যাক্ট দিয়ে সম্পূর্ণ সিটিজেনশিপটা কেড়ে নেওয়া হলো। স্টেপ বাই স্টেপ হয়েছে, একদিনে হয় নাই। আর এই যে কি বলে 1990-এর পরে আমরা শুনতেছি যে কি জানো, আরাকানের মুসলমানদের উপরে মগদের নির্যাতনের কথা তো আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, কেটে ফেলে, মেরে ফেলে, ধরে নিয়ে যায়, জ্বালাই দে, পুড়াই দে। আমরা তো দেখলাম সরোর ভাই, আমরা আমাদের গ্রামে বলতো যে বর্মাত মগে বাঙালি হাড়ের, এরকম কথা শুনছি, বর্মাত মগে বাঙালি হাড়ের। আচ্ছা, তো সরোর কামাল ভাই, আমি আপনাকে একটু, যেহেতু আমাদের টাইমের সীমাবদ্ধতা আছে, আমরা ক্লিয়ারলি আপনাকে জানতে চাই যে আসলে বাস্তবে যে মুভমেন্টটা আপনার বাইরে এবং বাংলাদেশে, যেহেতু তো আরাকানে তো কোনো মুভমেন্টের সুযোগ নেই, এই যে আপনার কয়েকটা ইস্যু, একটা হচ্ছে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে একটি অ্যাকশন গুলো, এবং আপনার যে বাইরে বিদেশি যে ক্যাম্পেইন গুলো আসছে, আজকে আমাদের দুইটা দেশের দুজন প্রতিনিধি এখানে আছেন যারা রোহিঙ্গা ক্যাম্পেইন করেন, এবং বাংলাদেশ সরকারের বিষয়ে আমরা পরে আসতেছি। এই যে ক্যাম্পেইন গুলোর যে আসলে মানে ইফেক্টিভনেসটা কতটুকু, আপনার মূল্যায়নটা আমি জানতে চাই স্পেসিফিকলি দর্শকদের জন্য। আমি আসলে ওই পয়েন্টটাতে আসার জন্য ব্যাকগ্রাউন্ডটা একটু বলছিলাম। 82-র সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে রোহিঙ্গা নাগরিকদের সিটিজেনশিপ কেড়ে নেওয়া হলো। 1948-এ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা আমাদের সামনে এখন আছে, আর্টিকেল 15-এর আন্ডার নো ওয়ান ক্যান বি ডিপ্রাইভড অফ হিজ ন্যাশনালিটি। সিরিয়াসলি এটা তারা ভায়োলেট করছে। আর এই ভায়োলেশনের সূত্র ধরেই কিন্তু এটা জেনোসাইড বা গণহত্যা সেখানে বারবার সংঘটিত হচ্ছে। নট ওয়ান, নট টু, নট থ্রি। এটা যদি আমরা দেখি, জেনোসাইডের ব্যাপারটা যদি আমরা দেখি,
54-এ বার্মা স্বাধীন হলো। 54-এ বার্মা স্বাধীন হওয়ার পরে 62, 70-র দশকে, 80-তে, 90-তে এবং আমরা 2011-12-এ, 2015-এ, 2017-এ আমরা দেখতেছি রিপিটেডলি এখানে গণহত্যা আছে, রিপিটেডলি, not 1, 2, 3, again and again and again. কিন্তু এই বার্মার কখনো ওখানে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল, অধিকাংশ সময় সামরিক জান্তা ছিল, এদেরকে কখনো প্রশ্নের সম্মুখীন করা যায় নাই। সর্বশেষ আপনি যেটা স্পেসিফিক কোয়েশ্চেন করেছেন, জেনোসাইড, রোহিঙ্গা জেনোসাইডের যে কেসটা হয়েছে, গাম্বিয়ার যে মিনিস্টার যে মামলাটা এনেছেন, আপনারা তো জানেন যে এটা আসলে এখনো পেন্ডিং, যদিও একটা রুলিং আসছে আইসিসি এর কাছ থেকে ডিসেম্বর 2019-এ, যেখানে বলা হয়েছে একটা প্রভিশনাল অর্ডার দেওয়ার জন্য, provisional measure of protection. They held public hearing on the request for 3 days. আচ্ছা দর্শক, আমরা কামাল ভাইকে আমরা হারিয়ে ফেলেছি। ব্যারিস্টার কামাল ভাইকে আমরা এখন অস্ট্রেলিয়ার প্রবাসী আজিজ মুজিবুল্লাহ সাহেবের কাছে আমরা আসতে চাই। আপনি আনমিউট করে কথা বলবেন যে আপনারা কি এক্সপেক্ট করেন আন্তর্জাতিক আদালত এবং এই যে রোহিঙ্গা আপনারা যে ক্যাম্পেইনিংটা আছে, একটু ব্রিফলি আমাদেরকে বলবেন যে আপনারা কি ক্যাম্পেইনিং করতেছেন এবং আপনারা ওয়ার্ল্ড কমিউনিটি থেকে আমরা আসলে আপনারা রিয়েল এক্সপেকটেশনটা কি এবং আপনারা সেটাকে কিভাবে পাওয়ার সম্ভাবনা কতদূর সেটা আমাদেরকে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় পরিচালক ভাই এবং আজকের লাইভ প্রোগ্রাম যারা দেখতেছেন এবং দেখবেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়ার পর আমি রোহিঙ্গাদের একটু দুর্দশায় বাংলাদেশের আঠি মানুষ এবং ধর্ম বর্ণ বিশেষে আপামর জনসাধারণের ঐতিহাসিক ভূমিকার জন্য আমি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আনফরচুনেটলি আমরা মুজিব ভাইকে হারিয়ে ফেলেছি। আমরা এই পর্যায়ে আমরা দর্শক আমরা দুঃখিত, টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আমি আজিজ নূর ভাইয়ের কাছে জানতে চাবো যে কানাডাতে আপনাদের কানাডা সরকার আপনাদের যে রোহিঙ্গাদের ব্যাপারে কানাডা সরকারের অ্যাপ্রোচটা কি, আপনাদের ওখানকার কানাডায় যারা রোহিঙ্গা প্রবাসী আছেন তাদের বর্তমান অবস্থানটা কি, এবং আপনারা দেশের এবং শরণার্থী শিবিরে যে সমস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী এখন অবস্থান করতেছে তাদের জন্য আপনারা কি এক্সপেক্ট করেন? জনাব আজিজ নূর। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে মোবারকবাদ এবং যারা আমাদেরকে দেখছেন তাদেরকে মোবারকবাদ। তো এখন কানাডা সম্পর্কে কানাডা সরকার আমাদের প্রতি সব সময় হৃদয়বান, আর ওরা চায় যেন আমাদের সমস্যাটা সমাধান হয়, আর যতটুকু পারে ওরা আমাদের সহযোগিতা করবে সেটা তারা বলতেছে সবসময়, যেমন এমপি থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত। আর আমাদের এখানে যতগুলো অর্গানাইজেশন আছে
রোহিঙ্গার মাধ্যমে হলে হোক বা অন্যান্য কমিউনিটির মাধ্যমে, যেমন বাংলাদেশি কমিউনিটি আছে, আবার আরো অন্যান্য দেশের কমিউনিটি যারা হিউম্যান রাইটস এর উপর কাজ করে, ওরাও সরকারকে বলতেছে যে রোহিঙ্গা জনগোষ্ঠী গুলো আসলে খুব কষ্টে আছে, ওদের কোনো সিটিজেনশিপ নাই, আর অন্য একটা দেশে বর্তমানে আছে, তো তাদেরকে দিবে পারেন। প্রেশার দিচ্ছে কানাডা সরকারকে, প্রেশার বলতে রিকোয়েস্ট আর কি। তো কানাডা সরকার সব সময় আমাদের প্রতি খুব ভালো দৃষ্টিতে দেখে। আপনার আরেকটা কোয়েশ্চেন কি ছিল বেলাল ভাই? আপনার কথা শোনা যাচ্ছে না। বেলাল রশিদ আমার মিউট করেন। আচ্ছা, আমি আপনার কাছে আসবো। এর আগে আমি প্রশ্নগুলো আমি সরওয়ার কামাল ভাইয়ের কাছে আসবো, মুজিব ভাইয়ের কাছে আসবো, আজিজ নূর ভাইয়ের কাছে আসবো। আমার সাথে এখন যুক্ত আছেন রোহিঙ্গা ক্যাম্পে আছেন এখন আমাদের একজন রোহিঙ্গা ভাই। ওনার নাম হচ্ছে কিন মং। আমরা ওনার থেকে শুনবো বর্তমান রোহিঙ্গা ক্যাম্পের আসলে বাস্তব অবস্থা। জনাব কিং মন, আপনি কি আমাকে শুনতেছেন? ওকে, আমি আপনার থেকে জানতে চাইবো আসলে ক্যাম্পে আমাদের শরণার্থী ভাই বোনদের কন্ডিশনটা কি? Can I talk English or our Rohingya language? No, definitely you can speak in English. আমি এটা দর্শকের জন্য পরে বাংলায় I can translate in Bengali, no problem at all. What about the real condition? What about the real condition in refugee camp for Rohingya people actually? Yeah, the current condition is not good at all because you know the COVID-19 crisis. Due to COVID-19, the people are very affected and the aid are limited and the aid agency are not properly working in the camp because the government is taking them. This is the reason people are not well enough before. Another thing, you know, there is the ongoing one of the violence or issue. Basically, the people are afraid about this one because people are not clear about this one. This is the two factor. People are not well enough before. If I say another thing about the camp situation, if I want to highlight the camp situation, I must be highlight about the education. There's no primary education in the camp until now, since 3 years ago. This is the major point we are concerned. I mean, we are not come here to live long time. We must go to our country tomorrow. But in the meantime, we are living here. We have to get the basic human right. This is the basic education. This is the kind of the human right. We have the right to do this one. But there's no, in the camp, there's no formal education. In 6 years, about the upcoming generation laws. We know need to see this kind of the law generation about education. We are focusing international agency and the government to provide formal education to our, to our children. This is the another major concern. We are very not happy. We are very unhappy for this kind of thing. Thank you. It is so unfortunate that you are deprived from right of education, which is the basic human rights. If I refer to Article 16 of Universal Declaration of Human Rights, I just want to mention about the right of education. The elementary, primary education is compulsory for every signatory state, and the professional education has to be available for every single citizen of every single people, every single person of any state who signed this Universal Declaration of Human Rights. At the same time, higher education, the 3 types, elementary, professional, and higher education, that should be accessible. So you are deprived for any kind of formal education. So what do you think? If you stay longer than you expect, and at the end, like if it's 10 years more or 5 years at least, then what's going to happen to Rohingya people's development in terms of education and culture and skill? Are they going to survive as a proud nation? Yeah, this is a great question. If I say in one sentence, if we have been living here a long time without this kind of formal education, this is another part of genocide. For example, denial of existence of the people.
This is the part of the genocide. And other way, they destroy the society and the future of the society. This is also part of the genocide because this is also denial of our existence. This is denial of our future. This is denial of our the basic human right. You know, in the Universal Declaration of Human Rights, the article number 1, everyone born equally. I must get this kind of the facility, this kind of the right. If I am not getting, if we are not getting this kind of the right, it is totally the human right violence. Human right violence is also part of the I mean that step by step into what is the genocide the theory. We have to understand this kind of thing. For example, if our generation lost the education, one day it will be become the whole treated for the whole region, not only the Rohingya but also Bangladesh, even I mean then Myanmar, because there is a huge amount of the people become the illiterate and uneducated this society. No one can improve their situation. This is the thing we have to give the priority for the Rohingya children education, even the primary and the middle and the higher story. This is our major concern to follow and to recommend the international community what is our basic right. We are right now division. We have to know this kind of right. Thank you, Mr. Mong. My last question to you, actually, from the camp, we have more than 1 million population now living in a small territory on the borderline of Bangladesh and Myanmar. Do you have a real hope to go back to your country? Now confirm, this is your country. Burma, Arakan side is your country. And do you think you can go back to your country? Yeah, I hope I want to go my country. But in the meantime, we have to work together. For example, basically we are expanding, which is very easy for our country. We have been in our country for generations as a citizen of the land. After 1962, the military, cancelled our citizenship issue. This Myanmar government is our citizenship process. It is easy to go to our country. In this time, international community, international government has a responsibility to put the more pressure until they step out of Myanmar. If I see UN or Security Council again to put pressure to Myanmar government, I want to go today, tomorrow. I hope I must go there. But unconditionally, we are waiting for justice. We are waiting for our rights. Until fulfill our demand, we are not going to there. This is the thing we are waiting to confirm our demand. Thank you very much, Mr. Mong. It's my pleasure and our pleasure to you having you with us. Actually, I must say thank you to all Rohingya people who are living in this difficult time, and we pray for the best, inshallah. Thank you very much. I'll talk to you again, inshallah. Okay, thank you. দর্শক, আমরা রোহিঙ্গা ক্যাম্প থেকে একজন রোহিঙ্গা নেতার কথা শুনতেছিলাম। আমরা উনি এডুকেশনের প্রবলেমের কথা বলছেন এবং তারা আশা করছেন যে কোনো একদিন সেটা পাশে অথবা দূরের যে কোনো একদিন তারা তাদের নিজ দেশে ফিরবেন। আমি আবার বলছি, তারা তাদের নিজ দেশে ফিরবেন। দর্শক, আমি এখন সরোয়ার কামাল ভাইয়ের কাছে আসছি। এই যে তাদের যে বেসিক হিউম্যান রাইট ভায়োলেশন, আমি আপনার কাছে প্রশ্ন আবার করতে চাই। এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট, যে একটা হচ্ছে ক্যাম্পেইনিং আর একটা হচ্ছে এক্সিকিউশন অফ ল। এটা লিগ্যাল কোয়েশ্চন এবং লিডিং কোয়েশ্চন। সেটা হচ্ছে যে আসলে আপনি কি মনে করেন যে হিউম্যান রাইটস ভায়োলেশনটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর মাধ্যমে এটা কি অ্যাপ্লিকেবল কিনা, এবং যদি অ্যাপ্লিকেবল হয় এটার টুলস গুলা কি? জনাব ব্যারিস্টার সরোয়ার কামাল। রিফিউজিদের রাইট গুলো জেনেভা কনভেনশন 51 এ কনফার্ম করা হয়েছে। এটা তাদের রাইট টু লাইফ এবং তাদের রাইট টু এডুকেশন, রাইট টু ট্রিটমেন্ট, রাইট টু এডুকেশন সব কনফার্ম করা হয়েছে। 1 ডজনেরও বেশি ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট এটাতে আছে। প্রবলেম হচ্ছে আইসিজে এর ক্ষেত্রে, আইসিজে এর যে রুলিং টাইপ কোন স্টেটের উপর বাধ্য।
আইসিজে কোনো রাষ্ট্রকে ন্যাশনাল জুডিশিয়ারিকে বাধ্য করতে পারে, এতে রুলিং দিতে পারে। জাতিসংঘের ভূমিকা, জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোকে সুপারিশ করতে পারে, অনুরোধ করতে পারে, এবং আমরা ইন্টারন্যাশনাল হতে যেটা ইন্টারন্যাশনাল ইনজাংশন যেগুলো, এটা ব্যক্তির উপরে দেওয়া হয়। এই জন্য আপনি দেখবেন আইসিজে অথবা ইউএস সুপ্রিম কোর্ট থেকে অথবা ইউকে সুপ্রিম কোর্ট থেকে ব্যক্তির উপরে ইনজাংশনগুলো ইস্যু করা হয়। তো রোহিঙ্গা জনগোষ্ঠীর, বিশেষ করে বাচ্চাদের। আচ্ছা, আমরা সরোয়ার কামাল বাকি হারিয়ে ফেললাম। দর্শক, আমরা দুঃখিত। আমি আজিজ নূরের কাছে আসতে চাই। বাংলাদেশ সরকার একটি ছোট্ট দেশ, বাংলাদেশ হিউজ পপুলেশনের দেশ বাংলাদেশ, এবং এই দেশটা এখনো ডেভেলপমেন্টের স্ট্রাগল করছে। তারপরেও আপনারা জানেন তুরস্কের পরে সবচেয়ে বেশি রিফিউজি নিয়েছে বাংলাদেশ, সিরিয়ানদের পরে। আপনারা বাংলাদেশের এই যে ভূমিকাটা আপনারা কিভাবে দেখেন? রোহিঙ্গা জনগোষ্ঠী, বিশেষ করে প্রবাসী যারা আছেন, তারা বাংলাদেশের এই অ্যাপ্রোচটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে আবার। এটা অনেক রোহিঙ্গাদের জন্য একটা অনেক, কি বলবো, এটা ভাষায় বলা যাচ্ছে না বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য কি করছে বা কি করছিল। যখন 2017 সালে মায়ানমার থেকে রোহিঙ্গারা পালিয়ে আসছে, তখন আমরা পিকচার কতগুলো দেখলাম, আপনার বাংলাদেশ সেনাবাহিনী বা বর্ডার গার্ড মনে হয়, ওরা পর্যন্ত বৃদ্ধ মহিলাদেরকে কুলে নিয়ে আসতেছে। ওরা ওখান থেকে যে মায়ানমার সরকার বা মায়ানমার সরকারের সহযোগিতায় মিলিটারি বলেন, ওখানকার সরকার বলেন, সবাই রোহিঙ্গাদেরকে মারতেছে। তখন পালিয়ে আসার সময় বাংলাদেশ বর্ডার গার্ড তুলে নিয়ে করে বাংলাদেশে নিয়ে আসছে। এগুলো আমরা যখন ফেসবুকে দেখলাম, আমরা তো ওখানে গিয়ে দেখতেছি না, কিন্তু একটু ঠান্ডা ছাড়া কিছু করতে পারতেছি না আমরা এখান থেকে। তো এগুলো বাংলাদেশের প্রশংসা, আর বাংলাদেশ যে এত হেল্পফুল, এটা আমাদের বলার মতো ভাষা নেই, বা বলতেও পারবো না যে কতগুলো হেল্প করতেছে। আর আমার মনে হয় যদি বাংলাদেশ নামের একটা বাংলাদেশ না থাকতো বিটুইন মায়ানমার এন্ড ইন্ডিয়া, আমরা মনে হয় রোহিঙ্গারা বেঁচে থাকতে পারতাম না, বা প্রাণে বেঁচে যাওয়ার সুযোগ ছিল না। আমরা এমনও দেখছি মায়ানমার থেকে যখন রোহিঙ্গারা পালিয়ে আসতেছে, ততগুলো মনে হয় ছোট ছোট ভোট নিয়ে, তখন ওই পাশ দিয়ে মায়ানমারের জনতারা, মায়ানমার সরকারের পুলিশেরা গুলি করতেছে এখানে ভোটে, আর ভোট দিয়ে রোহিঙ্গারা চলে আসতেছে। তো তখন কি হচ্ছিল, পুরোটা নদী রক্তে লাল হয়ে গেছিল। তো সেক্ষেত্রে কিছু কিছু রোহিঙ্গারা এই পাশে চলে আসছে বাংলাদেশে। আবার অন্যদিক দিয়ে আপনার বাংলাদেশ একটা খুব ছোট জায়গা, অনেক জনবহুল জায়গা, আর কক্সবাজার এরিয়াতে এতগুলো রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে। আর বাংলাদেশ সরকার বলেছে যে আমরা যদি খেতে পারি, তারা কেন খেতে পারবে না, আমরা এতগুলো মানুষ থাকার পরেও। ওইভাবে করে আমাদেরকে যতগুলো হেল্প করতেছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। আমি মনে করি এটা যেন বিশ্ব রেকর্ডে, আন্তর্জাতিক লেভেলে যেন বাংলাদেশকে এটা স্বীকৃতি দেয় যে মায়ানমার রোহিঙ্গারা জেনোসাইড হচ্ছে বা ওদিকে এত মারা মারতেছে, বাংলাদেশে একটা যে আশ্রয় দিচ্ছে, জায়গা দিচ্ছে, তারপরে আপনার মানবিক যতগুলো হেল্প করতেছে, আবার অনেক দেশে গিয়েও এই বাংলাদেশিরা বা বাংলাদেশ সরকারের মানুষেরা রোহিঙ্গাদের পক্ষে কাজ করতেছে। ওইগুলোর জন্য রোহিঙ্গারা অবশ্যই কৃতজ্ঞ আজীবন, এটা কখনো শেষ করা যাবে না। ধন্যবাদ জনাব আজিজ নূর। আপনাদের যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের সরকারের জন্য এবং বেসরকারি যে উদ্যোগটা ছিল, তাকে আপনারা যেভাবে অ্যাপ্রিসিয়েট করছেন, এটা মাছ অ্যাপ্রিসিয়েবল। আমি এখন ডক্টর এহসান ভাইয়ের কাছে আসতে চাই। আমার প্রশ্ন হচ্ছে যে কনসার্নটা আমরা ক্যাম্প থেকে পাচ্ছি, যে রোহিঙ্গাদের রাইট অফ এডুকেশন
এবং অ্যাক্সেস টু হায়ার এডুকেশন, যার কারণে একটা জাতির অগ্রসর বা অ্যাডভান্সমেন্টটা ডিপ্রাইভ হচ্ছে, এবং এটার যে লং রানে যে কনসিকুয়েন্সটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ জনাব বেলাল। রোহিঙ্গা ক্যাম্পের একজনের সাথে আমরা কথা শুনেছি, তাদের শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। তো আমার যতটুকু জানা বা ওখানকার যারা কাজ করে তাদের কাছ থেকে আমরা যে সংবাদ পাই, রোহিঙ্গাদের জন্য হয়তো লিমিটেড কিছু পড়াশোনার সুযোগ ওখানে আছে। সেটা হচ্ছে তাদেরকে বার্মিজ ভাষা শিক্ষা দেওয়া হয়, তারপরে কিছুটা ইংরেজি শিক্ষা দেওয়া হয়, আর প্রাথমিক পর্যায়ে হয়তো কিছু এই গণিত শিক্ষা দেওয়া হয়। সম্ভবত ৫ম শ্রেণী পর্যন্ত এই ধরনের কিছু অনানুষ্ঠানিক পড়াশোনা তারা করতে পারে, এরকম ব্যবস্থা সেখানে বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে করা হচ্ছে, ও যদিও সরকারের ব্যবস্থাপনায় বা সরকারি একটা তত্ত্বাবধানের আওতায়। আর ধর্মীয় শিক্ষার যে বিষয়টি, অর্থাৎ কোরআন পড়তে শিখা বা নামাজ ইত্যাদি শিখা, সেটার জন্য হয়তো মসজিদে ইমাম সাহেব থাকেন, তার সেখানে একটা মক্তব পরিচালিত হয়। এতটুকু সংবাদ আমি পেয়েছি যারা ক্যাম্পে কাজ করেন তাদের মাধ্যমে। তো এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে এর পরবর্তী এডুকেশনের তার কোনো খবর নেই। মানে যা হয়তো কিছু ইনফর্মাল এডুকেশন দেওয়া হয়, বার্মিজ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এবং ম্যাথমেটিক্স, সেটা হয়তো ৫ম শ্রেণী পর্যন্ত, তার পরবর্তী কোনো শিক্ষার কোনো সুযোগ নেই। এখন এটা একটা বিশাল একটা প্রশ্ন যে এতগুলি জনগোষ্ঠী, একে তো তারা একটা সুনির্দিষ্ট জায়গায় কনফাইন্ড, বন্দী হয়ে আছে, তারপরে তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ নেই, আর তাদের কোনো বৃত্তিমূলক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা থাকতে পারত, সেটিরও কোনো চর্চা নেই। এখন এই জনগোষ্ঠী তারা নিজেরা আশা করছেন, বিশেষ করে আমাদের এই মুজিব ভাই, তারপরে আজিজ নূর ভাই, কিংবা ক্যাম্পে যার সাথে আপনি কথা বলেছেন, যে তারা বার্মায় ফিরে যাবেন, অর্থাৎ তাদের মাতৃভূমিতে ফিরে যাবেন যদি সেই ধরনের পরিবেশ হয়। এবং তাদের যে দাবিটা ব্যারিস্টার সাহেবের, সরওয়ার কামাল সাহেবের কাছে আমরা শুনেছি একটাই, যে আমাদেরকে জাতীয়তা দেওয়া হোক, আমাদের ন্যাশনালিটি দেওয়া হোক। এমনকি তারা এটাও বলছেন আমরা ক্ষতিপূরণও চাই না, আমাদের যে বাড়ি ঘর ইত্যাদি জ্বালিয়ে দেওয়া হয় সেগুলি কোনো ক্ষতিপূরণও চায় না। আমাদেরকে যদি ন্যাশনালিটি দেওয়া হয়, নির্যাতন না করার গ্যারান্টি দেওয়া হয়, তাহলে আমরা নিজেরা পরিশ্রম করে জীবন ধারণ করব, আমরা ফিরে যাব। তাহলে এই জনগোষ্ঠী যখন ফিরে যাবে, এখন এখানে রোহিঙ্গা যে তো বয়স অনেক ক্যাম্পে আছে, অনেকে বিশেষ করে 93 সালে 91 সালে যারা আসছে তাদের কিছু অংশ আছে, কিছু অংশ ফেরত গেছিল, তারা তো আবার আসছে। এরকম একটা যে জনগোষ্ঠী বেড়ে উঠছে যাদের শিক্ষা দীক্ষার কোনো সুযোগ নেই, তো সেটি বাংলাদেশে থাক বা ক্যাম্পে থাক কিংবা তার মূল ভূমিতে ফিরে যাক, প্রত্যেকটা জায়গায় এটা একটা সমস্যা, বা একটা আমরা বলতে পারি যে বোঝা হিসেবে প্রতিভাত হবে। কোনো মানব সম্পদ বা মানব শক্তি হিসেবে, যেটা আমরা বলি জনশক্তি, মানব শক্তি, মানব সম্পদ, সেই হিসেবে গড়ে উঠতে পারবে না, যেহেতু তাদের শিক্ষার কোনো ব্যবস্থা নেই। তো এই বিষয়টি আমার মনে হয় দীর্ঘমেয়াদে যখন শিশুরা আরো বড় হবে, তখন এটা একটা প্রকট মানবিক সমস্যা কিংবা একটা বেকারত্বের সমস্যা সেই হিসাবে প্রতিভাত হবে। যদি তারা তাদের দেশে ফেরতও যায়, তারপরেও সেটা একটা বড় রকমের সমস্যা হিসেবে দেখা দেবে। তো আমি ঠিক জানি না, এটা যদি আমার কাছে এক্সাম্পল থাকতো বা আমার কাছে তথ্য থাকতো, তাহলে আমি হয়তো কম্পেয়ার করতে পারতাম। পৃথিবীর অন্যান্য দেশেও শরণার্থী আছে, সিরিয়ান শরণার্থীরা আছেন বা প্যালেস্টাইনিয়ানরা আছে, তাদের পড়াশোনার কি সুযোগ ক্যাম্পগুলিতে থাকে। যতটুকু আমার ধারণা বা আমি যতটুকু মাঝে মধ্যে সংবাদ পাই বা ওই ক্যাম্পের শিশুদেরকে বড় হওয়ার পর যেটা দেখি, তারা অনেকে ভালো পড়াশোনা করেছেন, এমনকি পিএইচডি ডিগ্রি করেছেন ক্যাম্পের শিশুরা, সেরকম সংবাদ পায়। তো সেই আদর্শগুলো বা সেই নমুনাগুলো, দৃষ্টান্তগুলো যদি বাস্তবায়ন করার সুযোগ নেওয়া হয়, তাহলে হয়তো এই জনগোষ্ঠীর শিক্ষা দীক্ষার প্রতি মনোযোগী হওয়া যাবে। তো এটা আমি ঠিক এটা বলবো না যে বাংলাদেশ সরকারের একক উদ্যোগের ব্যাপার। ওখানে যারা সংশ্লিষ্ট আছেন, জড়িত আছেন, যেসব স্টেক হোল্ডার আছেন, আন্তর্জাতিক সংস্থাগুলি আছেন, তারা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন, তাদের করা উচিত, এটা আমি মনে করি। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ডক্টর জুবাইর। আমি আজিজ নূর ভাই, মুজিবুল্লাহ ভাইকে প্রশ্ন করতে চাই। আগের যে আপনার সাথে আমি কথাটা শেষ করতে পারি নাই, যে আপনারা যে ক্যাম্পেইন করছেন বাহিরে, বিশ্বের বিভিন্ন প্রান্ত এবং কানাডা, সরি আপনি তো অস্ট্রেলিয়াতে আছেন, অস্ট্রেলিয়া খুব বিগ কান্ট্রি এবং প্যাসিফিক রিজনের একটা ইনফ্লুয়েন্সিয়াল একটা নেশন এবং কান্ট্রি, বোধ অবস্থানগত কারণে এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সে তাদের যে অবস্থান আছে সেটার কারণে আপনি কি মনে করেন যে আপনাদের যে ক্যাম্পেইনটা আছে, রোহিঙ্গা জনগোষ্ঠী এখন যেভাবে ওখানে আছে, আহ, তারা তাদের ক্যাম্পেইনের বর্তমান কন্ডিশনটা কি আগে সেটা আমরা জানতে চাই। আমি অত্যন্ত দুঃখিত, আসলে বারবার লাইন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন আগে, জানি না এবারও এটা কমপ্লিট করতে পারবো কিনা। তো সবাইকে ধন্যবাদ। আপনি সর্বশেষ যে প্রশ্নটা করেছেন সেটা সে আলুকে কিছু কথা বলার পর যদি লাইন বিচ্ছিন্ন না হয় তখন আমি অন্যান্য প্রসঙ্গগুলোতে যাব ইনশাল্লাহ। তো আমরা খুব বেশি আশাবাদী না, যদি অস্ট্রেলিয়া একটা রিজিওনাল শক্তি হিসাবে তাদের ভূমিকা অগ্রগণ্য ছিল, কিন্তু তারা মিয়ানমারের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং তাদের সাথে যে বাণিজ্যিক যোগাযোগ, এগুলোর অনেক কারণে তারা সেক্ষেত্রে কোনো প্রকার শক্ত কোনো অবস্থান তারা নিবে আমরা সেই রকম কিছু মনে করি না। মিয়ানমারে অলরেডি মিয়ানমার একেবারে আরেকানেই অস্ট্রেলিয়ার পেট্রোলিয়াম কোম্পানি কাজ করছে এবং সে শুধু সেক্ষেত্রে নয়, আরো অনেকগুলো কারণে অস্ট্রেলিয়া সরকার এ সম্পর্কে কোনো অবস্থান নিবে না। আমরা এ পর্যন্ত কোনো ভূমিকাই তেমন একটা দেখিনি আসলে। ধন্যবাদ। আমি এই বিষয়টা নিয়ে আমি ডক্টর জুবাইরের কাছে আবার আসবো, যে আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে আরাকানের অবস্থান, বাংলাদেশের এখন বর্তমান পজিশন, সব মিলিয়ে আমি আপনার সাথে কথা বলবো। তার আগে আমি একটু সংগ্রহ আমাকে আবার হারিয়ে ফেলে আগেই প্রশ্ন করতে চাই যে deprivation of right to get access to education, এটা বেসিক হিউম্যান রাইটস, এবং আপনার থেকে আমরা শুনলাম যে আসলে এটা লিগালি এটাকে খুব বেশি আমরা এক্সিকিউটেবল করার সুযোগ আমাদের কাছে নেই। আন্তর্জাতিক যে আদালতটা আছে এটা জাস্ট একটা অ্যাডভাইজারি রুল বা রেকমেন্ডেশনের কাজ করতে পারে, কিন্তু আসলে ইফেক্টিভলি যদি আরাকানিরা যদি সুশিক্ষিত না হয়, আমি আবার বলছি যদি সুশিক্ষিত না হয়, তাহলে এই গ্রেটার কক্সবাজার এবং গ্রেটার চট্টগ্রাম রিজিয়নে এটার কি কনসিকুয়েন্স হতে পারে বলে মনে করেন? আমি এখানে যেটা রিকমেন্ড করতে পারি সেটা হচ্ছে লিমিটেশন তো গভর্নমেন্টের উপর লিমিটেশন আছে। আমাদের আজিজ নূর ভাই এটা সুন্দর করে বলেছেন। হ্যাঁ, বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসেবে আরাকানের মুসলমানরা মুসলমান হওয়ার কারণে আর আমাদের হেরিটেজ থাকার কারণে তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, দরদ আছে, ভালোবাসাও আছে। এডুকেশনের বিষয়টা গুরুত্ব দিতে হবে। গভর্নমেন্ট অ্যাকোমোডেশনের ব্যবস্থা করছে, যেভাবে হোক বাসানসরে টেকনাফে কিছু ব্যবস্থা করেছে। জাতিসংঘের মাধ্যমে যে জাতিসংঘের রুলস এন্ড রেগুলেশন, আর্টিকেলস এন্ড লস যেগুলো আছে তাতে যেহেতু আছে, এডুকেশনের গুরুত্ব দিতে হবে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আরাকানের মুসলমানরা যেখানে আছে, আরাকানের রোহিঙ্গা জনগোষ্ঠী যেখানে যেখানে আসে তাদেরকে এইভাবে দিতে হবে। কারণ এডুকেশন ছাড়া কোনো জাতির ব্যাকবোন হবে না, শক্ত হবে না। এডুকেশনের উপরে এখন গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আর যারা আশা করতেছেন অথবা আশঙ্কা করতেছেন তারা হয়তো দেশে ফিরে যাবে অথবা ফিরে যেতে পারবে না। যারা আশা করতেছেন তারা দেশে ফিরে যাবে, অথবা যারা আশঙ্কা করতেছেন যারা দেশে ফিরে যেতে পারবে না, আমি বলবো যে এটা ইম্পর্টেন্ট না। যে আজিজ নূর ভাই যারা কানাডাতে আছে অথবা মুজিব ভাই যারা অস্ট্রেলিয়াতে আছে, তারা ভালো অবস্থানে আছে। অ্যাটলিস্ট
আরাকানের রোহিঙ্গা মুসলমান যারা আছে তাদের থেকে আমরা অনেক ভালো অবস্থানে আছি। হ্যাঁ, এখান থেকে ফিরে আসার দরকার নেই, ওখানে আপনারা এস্টাবলিশ হন, ওখান থেকেই যারা দেশে আছে তাদেরকে হেল্প করেন। এবং সেটা বাংলাদেশ গভর্নমেন্টকে রিকোয়েস্ট করা দরকার, জাতিসংঘের ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন ফর হিউম্যান রাইটস, ইউএনএইচসিআর, হ্যাঁ, এদের মাধ্যমে এডুকেশনের বিষয়টা এখন গুরুত্ব দেওয়া দরকার। এতদিন ছিল জীবন বাঁচানোটা ইম্পর্টেন্ট, এখন এডুকেশন এবং তার সাথে রিলেটেড যে সমস্ত বিষয় দেওয়া দরকার। এবং যেহেতু আইসিজেতে মামলার পেন্ডিং আছে, আমি এখানে দেখতেছি নেক্সট ডেট হচ্ছে 23rd of July 2021, এটা পেন্ডিং আরো কিছুদিন থাকবে। আগামী জুলাই মাসে একটা ডেট আছে, তারপর হয়তো আরো বাড়বে। হ্যাঁ, আইসিজের মাধ্যমে যদি একটা রুলিং আসে, যদিও এটা ডাইরেক্টলি লিগালি বাইন্ডিং না, কিন্তু এটার বিরাট একটা ইনফ্লুয়েন্স থাকে, গভর্নমেন্টের উপরে প্রেসার থাকে। হ্যাঁ, এই জন্য আইসিজেতে এই প্রসঙ্গটা তুলতে হবে। আমার ইচ্ছা আছে নেক্সট হিয়ারিং এ ওখানে জয়েন করার জন্য, ইনশাআল্লাহ যাব দেখার জন্য। প্রয়োজনে যাদের সাথে কথা বলা দরকার সেখানে কথাও বলা যাবে। এটা সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে গুরুত্ব দিয়ে এডুকেশন, রাইট টু এডুকেশন, অবভিয়াসলি রাইট টু অ্যাকোমোডেশন, রাইট টু লাইফ, রাইট টু ট্রিটমেন্ট এন্ড আদার্স, এগুলা পাচ্ছে। বেসিক এডুকেশন যদি না হয়, আপনি যেটা বলছেন কক্সবাজারের উপরে, বাংলাদেশের উপরে বা টোটাল জনগোষ্ঠীর উপরে নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। আপনি অশিক্ষিত মানুষের কাছ থেকে ভদ্র ব্যবহার, ভদ্র শিক্ষা, উন্নত লাইফ, উন্নত চিন্তা, এগুলো তো আশা করতে পারেন না। এদেরকে যদি এডুকেশন দেওয়া যায়, শুধুমাত্র একজন রোহিঙ্গা ছেলেকে যদি মানুষ বানানো যায়, তাহলে পুরা রোহিঙ্গা জাতির ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমি ডক্টর হাসানের কাছে আসার আগে আমি একটু আজিজ নূর ভাইকে জিজ্ঞেস করতে চাই প্রশ্নটা, আমার লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে। সেটা হচ্ছে যে যে প্রবাসী রোহিঙ্গা যারা আছেন তাদের কি কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করার জন্য বা চ্যারিটি ওয়ার্ক করার জন্য অথবা রিফিউজি ক্যাম্পে কাজ করার মতো কোনো রকমের সুযোগ আপনারা কিভাবে পান? সুযোগ কিভাবে পাই? কোয়েশ্চেনটা শেষে ইয়ে থেকেছিল ভাই। রোহিঙ্গা ক্যাম্পে আপনারা ডেভেলপমেন্ট কাজে অথবা শিক্ষার ডেভেলপমেন্ট কাজে, এই যে আমি যে প্রশ্ন, আসলে এটা কিন্তু বড় কোয়েশ্চেন সবার কাছে, যে মানে এটা অশিক্ষিত জেনারেশন ডেভেলপ করছে, এটার কিন্তু ইনসাইড ক্যাম্প এবং আউটসাইড ক্যাম্প এবং রিজিওনাল একটা ইম্প্যাক্ট পড়বে। তো এইটার জন্য প্রবাসীদের, আপনারা যারা বিভিন্ন দেশে কাজ করছেন রোহিঙ্গাদের জন্য, তাদের কাজ করার কোনো অ্যাক্সেস আছে কিনা? ধন্যবাদ। আমার মনে হয় এটা আমরা এখান থেকে যেভাবে দেখছি, অনেকগুলো অর্গানাইজেশন আছে ওখানে ক্যাম্পে বর্তমানে কাজ করতেছে, অনেকে কাজ করতেছে, ধরেন কিছু শেল্টার বেনিফিট কিছু করতেছে, কিন্তু আমি যেটা দেখতেছি সেটা সবচেয়ে বড় কাজ হতো যদি এডুকেশনাল লেভেলের কোনো কাজ করতো। ফর এক্সাম্পল সরুর ভাই যেমন বললো, যদি কাজে যদি শিক্ষিত করা যায়, তখন কিন্তু পুরো রোহিঙ্গা জাতির একটা চেঞ্জ বা একটা কিছু আশা করা যেত। তো এখন যেহেতু দেখতেছি তেমন এডুকেশন লেভেলের কোন একটা ইমপ্রুভ হচ্ছে না, আপ টু ক্লাস 5 বা মক্তব মাদ্রাসা শুধু এগুলোই হচ্ছে। আর আমাদের এখান থেকে ধরেন অন্যান্য দেশ থেকেও সরাসরি আমার মনে হয় ওখানে গিয়ে তেমন একটা ওই এডুকেশন লেভেলের কাজ করা যাচ্ছে না। যদি সরকারি ভাবে কোন একটা উদ্যোগ নিত, যেমন ধরেন বাংলাদেশ সরকার যদি বলতো হ্যাঁ ঠিক আছে তোমরা ওয়েলকাম যদি এইভাবে করতে চাও, আর যদি এই কানাডা সরকার, আমাদের সরকার যেটা বলেন, ওরা যদি সরাসরি বলতো না আমরা এইভাবে কাজ করতে চাই, একটু কি করা যায় সেভাবে যদি নিত। কিন্তু এখন দেখতেছি না বাংলাদেশ যতটুকু পারতেছে করতেছে, কিন্তু অন্যান্য দেশগুলো অর্গানাইজেশন গুলো সরাসরি বাংলাদেশকে একটা যদি প্রস্তাব দিত বা এরকম কিছু করতো, তখন মনে হয় এই বাংলাদেশ আরেকটু এগিয়ে আসতে পারতো ইজিলি। এখন নয়তো বাংলাদেশের পক্ষে এত কাজ করা কিন্তু সম্ভব না। থ্যাংক ইউ। আমি মুজিবুল্লাহ ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই এই প্রবাসীদের এডুকেশনের উপরে।
এটা আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আপনি কি একটু আনমিউট করবেন? সেটা হচ্ছে, আপনারা যদি প্যালেস্টাইনিয়ানদের যদি হিস্ট্রি যে আপনারা পড়েন বা একটু খেয়াল করেন, দেখবেন হাজার হাজার প্যালেস্টাইনিয়ান তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তারা এডুকেটেড হয়েছে এবং অনেকেই দেশে ফিরেছে, এবং এই সংখ্যাটা অনেক, হাজারের হাজারের উপরে। তো আপনারা কি মনে করেন, আপনারা যারা বিদেশে আছেন তারা এডুকেশন বা স্কিল ডেভেলপমেন্ট করে আপনারা দেশে ফিরে যাবেন এবং আর আপনাদের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন? এই অ্যাটিটিউড, এই মেন্টালিটি কি আপনারা আছে? সরি, আমি মুজিব ভাইকে প্রশ্ন করে ওনাকে হারিয়ে ফেললাম। আমি একটু ডক্টর এহসান ভাইয়ের কাছে আসবো। আপনি কি একটু আনমিউট করবেন? সেটা হচ্ছে, আপনার কাছে একটা ভাইটাল কোয়েশ্চন। আমরা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের অবস্থান আমরা জানলাম। এখানে বিশ্বের একটা পরাশক্তি চায়না আমাদের, আসলে বাংলাদেশের দুই পাশে দুই পরাশক্তি, আমি ভারতকে পরাশক্তি বলবো ইন কাইন্ড অফ রিজিওনাল পজিশন। এক পাশে ভারত, এক পাশে চায়না, আবার সেই সাথে এখানে পশ্চিমা বিশ্বের ইনভলভমেন্ট আছে, তারা ডেভেলপমেন্টে কাজ করছে প্রচুর। আপনি এই যে রোহিঙ্গাদের ভবিষ্যৎ সংক্ষেপে কিভাবে আপনি মনে করেন, আসলে মানে এটা কি একটা পসিবল রিটার্ন অফ রোহিঙ্গা পিপল টু দেয়ার ব্যাক হোম? ইজ ই গোইং টু বি শর্ট? ইজ ই গোইং টু বি লং প্রসেস? ধন্যবাদ। আমি কি বলবো আর, মানে ভবিষ্যৎবাণী তো করা সম্ভব নয়, যেহেতু এটা জ্যোতিষীদের কাজ। তো আমি যেটা দেখি আসলে আন্তর্জাতিক বিষয়গুলো ক্রমেই জটিল হয়ে উঠেছে। আমাকে যদি একটু ইতিহাস বলতে দেন, অনুগ্রহ করে অন্য যারা আছেন একটু যদি মিউট করেন ভালো হয়, একটা নয়েজ পাচ্ছি আমি। ওকে, আমি সবাইকে মিউট করছি। জি, যদি আমাকে ইতিহাস বলতে দেন। 78-এ প্রথম যখন রোহিঙ্গাদের একটা ঢল বাংলাদেশে আসলো, খুব বেশি না, যদি ঢল এটা বলা যাবে না, খুব বেশি না, বাংলাদেশ কিন্তু মায়ানমারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের উল্লেখযোগ্য অংশ বলতে বড় অংশকে মিয়ানমারে ফেরত পাঠাইতে সক্ষম হয়েছে 78 সালে। 90-91 সালে আরেক দফা আসে, এবং সেই সময় আমরা প্রথম দেখতে পাই, আমরা তখন বেশ তরুণ, আমরা ইন্টারমিডিয়েটে পড়ি 91 সালে, আমরা চট্টগ্রাম থেকে মিলিটারির ট্রাকগুলোকে আমরা টেকনাফের দিকে যাইতে দেখি। এটা প্রথমবার একটা বাংলাদেশি সেনাবাহিনী বর্ডারে ডিপ্লয় করা হয়েছিল। সেটা দীর্ঘস্থায়ী হয়েছিল, রোহিঙ্গাদের জন্য সরকারিভাবে ক্যাম্প প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশে তাদের অবস্থানও দীর্ঘস্থায়ী হয়েছিল, কিন্তু সেবারও আলাপ আলোচনার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক, যদিও অনেকে বাংলাদেশে রয়ে গেছিল, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গাকে প্রত্যার্পণ করা সম্ভব হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি অনেক পরিবর্তিত, বিশ্ব রাজনীতি অনেক বেশি পরিবর্তিত, অনেক বেশি পোলারাইজ, আর বাংলাদেশের অবস্থা হয়ে গেছে আপনা মাংসে হরিণা বৈরী এর মতো অবস্থা। ভূরাজনীতিতে বাংলাদেশের পজিশনটা এত গুরুত্বপূর্ণ যে তিন দিকে ভারত, একদিকে সামান্য মিয়ানমার, কিংবা বাংলাদেশ থেকে সামান্য একটু দূরত্ব অতিক্রম করলে চীনে যাওয়া যায়। হ্যাঁ, এদিকেও তো সামান্য একটু অতিক্রম করলে ইন্ডিয়ার ওপারে নেপাল, এগুলি পার হলে চীনে যাওয়া যায়, তারপরে অন্য দিক থেকেও যাওয়া যায়, মিয়ানমারের দিক থেকেও যাওয়া যায়। মানে এইরকম একটা যে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব, এই গুরুত্বটা বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক শক্তিগুলোর মাত্রাতিরিক্ত দৃষ্টি পড়ে গেছে। বাংলাদেশ তেমনি ভাবে মিয়ানমার। ফলে বাংলাদেশ এবং মিয়ানমার পারস্পরিক আলোচনার মাধ্যমে এতদিন যে সমস্যাগুলো সমাধান করে আসছিল, সেই সমস্যা সেইভাবে এই বর্তমানে সমস্যা সমাধানের আর সুযোগ নেই বলতে গেলে। আমি বলবো বাংলাদেশের অবস্থান বলতে গেলে আগের তুলনায় এই 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 ইস্যুতে দর কষাকষির ক্ষেত্রে বলেন দুর্বল হয়েছে। এর কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে মিয়ানমার চীনের সমর্থন পেয়ে যাচ্ছে, চীনের একদম অন্ধ সমর্থন পেয়ে যাচ্ছে মিয়ানমার, এবং অস্ত্র বা সেনাবাহিনীর সামর্থ্যে মিয়ানমারের যে দৃশ্যমান উন্নতি হয়েছে, সেটিও বাংলাদেশের সাথে তার যে একটা সম্পর্কের সমতা বা সম্পর্কের যে একটা ভারসাম্য, সেটি বিনষ্ট করেছে।
তো এই জন্য আমরা যদি দেখি ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমি একটু সময় হচ্ছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি একদম চুপ ছিল বা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এমন না। ইন্টারন্যাশনাল কমিউনিটির অনেক আওয়াজ আমরা শুনেছি, এমনকি জাতিসংঘের যিনি হিউম্যান রাইটসের যিনি কমিশনার ছিলেন মানে জায়েদ রাদ আল হুসেইন, তিনি মিয়ানমারের আরাকানের এই পরিস্থিতিকে টেক্সট বুক এক্সাম্পল অফ এথনিক ক্লিনজিং, খুব স্ট্রং একটা ল্যাঙ্গুয়েজ তিনি দিয়েছেন, এভাবে তিনি বলেছেন। এবং জাতিসংঘের এই ধরনের সংস্থাগুলি থেকে আমরা যথেষ্ট প্রতিবাদ বা মিয়ানমারের প্রতি আহ্বান এগুলি আমরা শুনতে পেয়েছি। কিন্তু আমরা যেটা জানি যে আন্তর্জাতিক শক্তিগুলো যদি সক্রিয় না হয়, যেমন আমেরিকা সক্রিয় হয়ে সাদ্দাম হোসেনকে কুয়েত থেকে বিতাড়িত করেছিল, সেই ধরনের আন্তর্জাতিক শক্তিগুলো যদি সক্রিয় না হয়, তাহলে বাংলাদেশের পক্ষে আগের মতো দ্বিপাক্ষিক নেগোসিয়েশনের মাধ্যমে মিয়ানমারকে রিফিউজি প্রত্যাবাসনে রাজি করা সম্ভব নয়। কিন্তু সেক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে চীনের অতিরিক্ত আগ্রহ এবং মিয়ানমারকে চীনের অতিরিক্ত সমর্থন। এমনকি আমরা যদি বলি তাহলে এটা ভুল হবে না যে বাংলাদেশের সাথে যে গভীর এবং নিবিড় সম্পর্ক আমাদের প্রতিবেশী ভারতের, আমরা রোহিঙ্গা ইস্যুতে ভারতের সেরকম সমর্থন পাইনি। মনে রাখা দরকার, এই ধরনের ক্রাইসিসে ত্রাণ সামগ্রী দেওয়া একটা সিগনিফিক্যান্ট সমর্থন নয়। তো আমরা ভারত থেকে কিছু রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী পেয়েছি, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বা মিয়ানমারের উপর চাপ সৃষ্টির ক্ষেত্রে আমরা রাশিয়া, চীন এবং ভারত এই শক্তিগুলোর কোনো সমর্থন পাইনি। তো এমত অবস্থায় আমি এটা আগের ঘটনাগুলোর মতো এর একটা সহজ বা স্বল্প মেয়াদী সমাধান একেবারেই দুরাশা। কিন্তু বাংলাদেশের জন্য কূটনীতিক পন্থা ব্যতীত আর কোনো পন্থা আছে এটা আমি জানি না। এই যেই কাজগুলো করা হচ্ছে, যেমন আন্তর্জাতিক আদালতে যাওয়া, এটা সত্য যে আইসিটি যদি একটা রায় দেয়, সেটা যদিও তার কার্যকর ক্ষমতা নেই, অতি অবশ্যই এটা মিয়ানমারের উপর একটি চাপ সৃষ্টি করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আইসিটির একটা যে মানে মধ্যবর্তী রায়, তারপরও মিয়ানমার সরকারের কথাবার্তায় কিছুটা পরিবর্তন আসছে, আগের মতো সেরকম কথা বলে না। যেমন তারা একটা তদন্ত করছে, বলছে তারা কয়েকজনকে দোষী সাব্যস্ত করছে, এই ধরনের কথাগুলো কিন্তু আগে ছিল না। তো সুতরাং সেটা একটা পথ, সেই রাস্তা। আরেকটা হচ্ছে যেভাবেই হোক চীন এবং ভারত, রাশিয়া, আমেরিকা এদের সাথে কূটনৈতিক পন্থায় কূটনৈতিকভাবে বাংলাদেশ সরকারকে এই বিষয়ে চেষ্টা করতে হবে। এখন আরো অধিক সংখ্যক রাষ্ট্র যদি বিশেষ করে প্রভাব বিস্তারকারী রাষ্ট্র যদি বাংলাদেশকে সমর্থন করে, তাহলে বাংলাদেশের পক্ষে এই বিষয়টি সুরাহা করা সহজ হবে। যদিও আমি আবারও বলি, এটার কোনো মানে অদূর ভবিষ্যতে বা স্বল্প মেয়াদে এর কোনো কার্যকর সমাধান হয়তো আমরা আশা করতে পারি না। তারপরেও আমাদের আশাবাদী হতে হবে, আমরা যে কোনো সময় আমরা আশাবাদী হব যে আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের মাতৃভূমিতে কোনো না কোনো দিন ফিরে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আনমিউট করবেন বেলাল রশিদ, আনমিউট করবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর এহসান ভাইকে। আমি আপনার থেকে আজকে আমরা অনেক তথ্যবহুল আলোচনা শুনলাম। আমি আজিজ নূর ভাইকে ধন্যবাদ জানাতে চাই, অনেক কষ্ট করে আমাদের সাথে এখানে যোগ দিয়েছেন। আমি সরার কামাল ভাইকে ধন্যবাদ দিতে চাই, ওনার থেকে আমরা তথ্যবহুল ইনফরমেশন পেয়েছি। আমাদের মুজিবুল্লাহ ভাই অনেক দূরবর্তী এলাকায় অবস্থান করার কারণে উনি কষ্ট করে আমাদের সাথে ছিলেন, যদিও নেটওয়ার্কটা আমরা খুব ভালো ছিল না। আমি সর্বশেষ প্রশ্নটা যেটা করতে চাই ব্যারিস্টার সরোয়ার কামালের কাছে, যে এহসান ভাই যেটা বলেছেন যে এটা ডিপ্লোম্যাটিক সলিউশনটা, এবং এটার আমি যেটা আপনাকেও বলেছি যে লিগ্যাল সলিউশন এবং এহসান ভাইয়ের কাছে ডিপ্লোম্যাটিক সলিউশন দুটাই এটা হচ্ছে হতে পারে অথবা নাও হতে পারে। তো সেই জায়গাতে আমি আপনার কাছে প্রশ্নটা আমি করেছিলাম যে লোকালি কক্সবাজার রিজিয়নের উপরে আপনি কি ইম্প্যাক্টটা পড়তে পারে বলে আপনি মনে করেন, যদি রোহিঙ্গা সমস্যা যদি সমাধান দ্রুত না হয়? আমি রোহিঙ্গা সমস্যার সমাধান ফ্র্যাঙ্কলি যদি বলি, অতি সহজে এবং অতি অল্প সময়ের মধ্যে কোনো সমাধান দেখি না। এবং
আমি যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকেও খুব বেশি আশাবাদী হতে বলি না। এর কারণ এই সমস্যাটা একদিনে তৈরি হয় না। 1799 সাল থেকে শুরু হয়েছে। আপনি একদিনে বা এক বছরের মধ্যে এটা সমাধান করতে পারবেন না। হ্যাঁ, রোহিঙ্গা জাতিগোষ্ঠী স্বাধীন ছিল, রোহিঙ্গা জাতিগোষ্ঠী স্বাধীন হবে। মাঝখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এগুলা ইতিহাসের ধারাবাহিকতায় আনফরচুনেটলি এটা ঘটে যাচ্ছে। এখান থেকে যদি বের হয়ে আসতে হয়, আপনি আমাকে জিজ্ঞেস করছেন কক্সবাজারের ইম্প্যাক্ট কি। কক্সবাজারের ইম্প্যাক্ট একটা সিরিয়াস ইম্প্যাক্ট আছে, কিন্তু কক্সবাজারের মানুষের অন্তরে এখনো পর্যন্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি দরদ এবং ভালোবাসা আছে। শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে তাদের রোহিঙ্গা জনগোষ্ঠী মুসলমান, কক্সবাজারের চট্টগ্রামের মানুষ বিশেষ করে বাংলাদেশে তারাও ধর্মপ্রাণ মুসলমান। এই কারণে আমি সরোয়ার কামাল ভাইকে হারিয়ে ফেলেছি। হিজরত করার আগে আবিসিনিয়া হিজরত না 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 না, আছেন 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 জি, আমি আসি মনে হচ্ছে এখনো। হ্যাঁ, জি, তো জি, এই আপনি জন্য carry মানুষ করুন। এইভাবে ধর্মীয় দৃষ্টি থেকে যখন দেখে তখন তাদেরকে বার্ডেন মনে করে না। কিন্তু আমি মনে হচ্ছে লাইনের কোনো সমস্যা। আমরা শুনছি। বেলাল ভাই, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। মানুষ এখনো বার্ডেন মনে করে না। এট দ্য সেম টাইম রোহিঙ্গা জনগোষ্ঠীকেও তাদের দায়িত্বশীলতা প্রমাণ করতে হবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর যারা নেতৃস্থানীয় দেশে বিদেশে শিক্ষিত মানুষ, দায়িত্বশীল মানুষ আছেন, তাদেরকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের গভর্নমেন্ট 2015 সাল, 16 সাল, 17 সালের প্রথম দিকে যেভাবে রেসপন্স দিয়েছিল তার সাথে এখন অনেক বেশি পজিটিভ। হ্যাঁ, যদি আন্তর্জাতিক সহযোগিতা গভর্নমেন্টের সাথে থাকে, আর বাংলাদেশের গভর্নমেন্ট যে ভূমিকাটা অন্তত এখন পালন করতেছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর এই সুযোগটা এখন নেওয়া দরকার। এটলিস্ট বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ রোহিঙ্গাদেরকে যতটুকু সাধ্য আছে ততটুকু সহযোগিতা করতেছে। তাহলে এখন রোহিঙ্গাদেরকে আপনি দেখেন জাতিসংঘ কিন্তু কোনো উদ্বাস্তু, কোনো রিফিউজিদেরকে তার নিজের দেশে গিয়ে রিইনস্টল করতে পারে নাই, কোথাও পারে নাই, একটা উদাহরণও নাই। যেখানে যুদ্ধ হয়েছে সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছে যাতে উভয় পক্ষের শান্তি বজায় রাখতে পারে। রিসেন্টলি আমরা আজারবাইজান এবং আর্মেনিয়ার বর্ডারে নাগার্নো কারাবাখে সেটা দেখতে পাচ্ছি যে দ্বিপক্ষীয় সেখানে শান্তিরক্ষী রাশিয়া এবং তার্কির সেনারা ওখানে শান্তি রক্ষা করতেছে। এ পর্যন্ত পৃথিবীতে কোনো দেশ স্বাধীন হয় নাই যতক্ষণ পর্যন্ত তারা স্বাধীনতা অর্জনের যোগ্যতা অর্জন করে নাই। এটা লং টার্ম। আমি রেফারেন্স গুলো দিচ্ছি এই জন্য, রোহিঙ্গা জনগোষ্ঠীর অন্তরে লং টার্ম প্ল্যান থাকতে হবে, চিন্তা থাকতে হবে। আর সেভাবে যদি তারা চেষ্টা করতে পারে, বাংলাদেশের মানুষের সহযোগিতা যদি তাদের সাথে থাকে, যেহেতু নেক্সট ডোর নেইবার, বাংলাদেশ যেহেতু নেক্সট ডোর নেইবার, এটা তাদের জন্য একটা বিরাট সুবিধা। এই সুবিধাটাকে কাজে লাগাইতে হবে, তাহলে একটা স্থায়ী সমস্যার সমাধান লং টাইমে হলেও আশা করা যায় ইনশাআল্লাহ। ধন্যবাদ ব্যারিস্টার সরোয়ার কামাল আপনার মূল্যবান কথার জন্য। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে দর্শক আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। আমরা প্রশ্নটা মুজিবুল্লাহ ভাইকে করে আমরা প্রোগ্রাম শেষ করব, যেহেতু ওনাকে আমি বারবার মিস করেছি। আপনারা যারা প্রবাসে আছেন, মুজিবুল্লাহ ভাই আনমিউট করেন প্লিজ। আপনারা যারা প্রবাসে আছেন, আপনারা আরাকান জাতির জন্য ভবিষ্যতে যে এই যে শিক্ষার যে গ্যাপটা আছে, প্রবাসীরা সেই গ্যাপটাকে আপনারা ফিল করবেন, আপনারা ফিল আপ করতে পারবেন? জনাব আজিজুর। আমি আমি আজিজ নূর ভাইকে প্রশ্নটা করেছি এবং মুজিবুল্লাহ ভাইকে সেই প্রশ্নটা করব যে আপনারা কি, আপনি প্রথমে বলবেন যে আপনারা কি প্রবাস থেকে একটা জাতির যে শিক্ষাগত গ্যাপটা এটাকে আপনারা কভার করতে পারবেন কিনা?
যেটা প্যালেস্টাইনিয়ানরা করেছে ধন্যবাদ এখনো করে যাচ্ছে। আপনাকে। প্যালেস্টাইনিয়ানদের জি, ওভারসিজ রিসোর্স অনেক মাত্রায় বেশি। আহ, এখন মুজিব ভাই বলতে আচ্ছা, এখন এখানে রোহিঙ্গারা আসছে বিশেষ করে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়াতে। আমার মনে হয় প্রায় 12-13 বছর হচ্ছে। আগেও আসছিল, এরা কিন্তু অনেক কম। যেমন মালয়েশিয়া থেকে আসছে, থাইল্যান্ড থেকে ডিজিটাল হয়ে আসছে, এরা কিন্তু সংখ্যায় অনেক কম ছিল। এখন কিন্তু বেশি আসছে, এখনো আপাতত আসতেছে। যেমন মালয়েশিয়া থেকে আসতেছে অনেক, তারপর এখান থেকে কানাডা থেকে ওই কানাডা সরকারে অনেকগুলো রোহিঙ্গা নিয়ে আসছে মালয়েশিয়া থেকে। তো এখন দেখতেছি এখানে ডেভেলপ করছে যারা রোহিঙ্গা আছে, সেটা বলেন আপনি, আমেরিকাতে রোহিঙ্গা আছে অনেক ডেভেলপ হচ্ছে, পুলিশ অফিসার আছে, তারপরে এখানে লোকাল হসপিটাল আপনার ডাক্তার আছে, রোহিঙ্গারা যেহেতু আস্তে আস্তে এগুলো ইমপ্রুভ করছে। আমার মনে হয় আরো 5-6 বছর পরে গিয়ে একদম এখান থেকে ওখানে গিয়ে সরাসরি ইনভলভ করতে পারবে। আর আমাদের তো সর্বোচ্চ ইন্টারেস্ট আছে, আমরা ধরেন যদি বাংলাদেশের রিফিউজি ক্যাম্পে গিয়ে যদি কাজ করতে পারি, একটু সহযোগিতা করতে পারি, গিয়ে হোক বা না গিয়ে হোক, তখন আমাদের সম্পূর্ণ ইন্টারেস্ট আছে। আর আমরা যদি মায়ানমারও গিয়ে যদি কখনো ব্যবসা দিন হয়, ওখানে যতটুকু পারি, যে যার যেটা স্কিল আছে, ধরেন একজন ডাক্তার আছে, সে ওখানে ডাক্তার হিসাবে দেবে। আর ধরেন একজন মাস্টার আছে বা একজন শিক্ষক আছে, আমাদের পুরোটাই ইচ্ছা ওইভাবে আমাদের নেশনটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। আমরা যদি না করি, কেউ করবে না আমাদের ইমপ্রুভটা। তো এটা করতে হবে আমাদের নিজ থেকে। সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে বাংলাদেশ সরকারের সাথে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু ইজি হবে, বাংলাদেশ সরকার যদি আমাদের অ্যাক্সেসটা দেয়। যেমন ধরেন আমরা ওখানে গেলাম, আমাদের রোহিঙ্গাদেরকে একটু শিক্ষা দীক্ষায় যতটুকু পারি, তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ যে একটু সহযোগিতা করে, ওই ক্ষেত্রে আমাদের অ্যাক্সেসটা একটু ইজি হবে। আর আমরা সবসময় চাই ওখানে গিয়ে আমাদের জাতিটাকে যত পারি ইমপ্রুভ করতে। ধন্যবাদ। আমি মুজিবুল্লাহ ভাইয়ের কাছে একই প্রশ্ন করব যে আপনার ক্ষেত্রে আপনার মন্তব্য কি? জি ভাই, আমাকে আপনারা শুনতে যারা পাচ্ছেন? অস্ট্রেলিয়া প্রবাসী আছেন, অস্ট্রেলিয়া যারা আছেন, আপনারা যারা প্রবাসী আছেন, আসলে মায়ানমারে যদি অবস্থান চেঞ্জ হয় অথবা আরাকানিরা যদি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে এডুকেশনাল ডেভেলপমেন্ট, যদি আপনাদের স্কিল যদি লিডারশিপ না থাকে, তাহলে কিন্তু আপনারা যদি ফিরেও যান, তাতেও আপনাদের ডেভেলপমেন্টটা অনেকটা ব্যাহত হবে। এই ক্ষেত্রে বাহিরে যারা রোহিঙ্গা জনগোষ্ঠী, বাহিরে যারা আছেন বিদেশে, বিভিন্ন দেশে, তারা যদি স্কিল থাকেন, তাদের একটা সুযোগ আছে কোনো একটা সময়ে যে এই লিডারশিপটা কাভার দেওয়া। আপনারা এইভাবে এই ব্যাপারে কি আপনার মতামত কি? জি ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। আমরা একটা কথা বলি যে মিয়ানমার গণহত্যা কিন্তু এখন 16-17 সালে করে নাই, অনেক আগেই সেই গণহত্যা সংগঠিত হয়েছে, যখন রোহিঙ্গাদের জন্য শিক্ষার দরজা তারা রুদ্ধ করে দিয়েছে। So what they are doing now, they are just removing the bridge. তারা গণহত্যা আগে সংগঠিত করেছে, এবং যখন রোহিঙ্গাদের জন্য শিক্ষার দরজা বন্ধ করে দিয়েছিল, এবং তারা এখন সে সমস্ত আলোচনাগুলো তারা করাচ্ছে, এটাই আমরা মনে করি। কারণ রোহিঙ্গা জনগোষ্ঠী একসময় আমাদের সম্মানিত প্রফেসর স্যার অনেক সুন্দর করে বলেছেন যে রোহিঙ্গাদের একটা উজ্জ্বল অতীত ছিল, যে তারা স্বাধীন একটা আরাকান কিংডম ছিল। সেখানে তারা 1430 থেকে নিয়ে 1784 সাল পর্যন্ত মুসলমানরা সেই আরাকান কিংডমকে শাসন করেছেন। তো একটা সমৃদ্ধ জনগোষ্ঠী থেকে ধীরে 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 আজকে স্টেটলেস নেশনে পরিণত হয়েছে। এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ শিক্ষা না থাকার কারণে তারা তাদের মেরুদণ্ড ভেঙে গেছে। এখন কথা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত রিফিউজি ক্যাম্পগুলো আছে, সেখানে শিক্ষার ব্যবস্থা আছে। আপনি আল জাজিরার একজন সাংবাদিক,
সে কেনিয়ার খাকুমা শরণার্থী শিবির থেকে সে জার্নালিজমের উপরে মাস্টার্স করেছিলেন। এরকম ফিলিস্তিনের জাবালিয়া, কেনিয়ার কাকুমা, দেদাব, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কেনিয়ান বিশ্ববিদ্যালয়ের একেবারে টপ 5টি সাবজেক্ট সহকারে তারা সেখানে বিশ্ববিদ্যালয়ের শাখা প্রতিষ্ঠা করেছিলেন রিফিউজি ক্যাম্পগুলোতে। তো আমরা যেটা বাংলাদেশ সরকারকে সবিনয় করব, শরণার্থীদেরকে এখন যে পরিমাণ খাদ্য দেওয়া হয় সেখান থেকে প্রয়োজনে কিছুটা কমিয়ে দেওয়া হোক, তারপরেও তাদেরকে শিক্ষার সুযোগ দেওয়া হোক। যদি তাদেরকে মিয়ানমারের কারিকুলামে শিক্ষা সম্ভব না হয় অথবা বাংলাদেশের কারিকুলামে শিক্ষা দেওয়া সম্ভব না হয়, তাদের জন্য আলাদা একটা কারিকুলাম নির্ণয় করা হোক, যেটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড লেভেলের গ্রহণযোগ্য হবে। তাহলে তারা যদি মিয়ানমারে ফিরে যায়, তারা সেখানে মানব সম্পদ হিসেবে পরিগণিত হবে। তারা মিয়ানমারের মূল জনগোষ্ঠীর সাথে তারাও তাল মিলিয়ে চলতে পারবে। আর যদি তারা দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে তারা থেকেও যায়, সেক্ষেত্রে তারা এখানেও তাদের অধিকার ফিরে পেতে বা তাদের আলটিমেটলি তাদের নিজ দেশে ফিরে যেতে তারা সংগ্রাম করতে পারবেন। এবং শিক্ষিত জনগোষ্ঠী কোনো সমাজের জন্য বোঝা নয়। আর যদি তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়, সেক্ষেত্রে নানান ধরনের সমস্যা বাংলাদেশকে সম্মুখীন হতে হবে। তো আমরা আশা করব সরকার সেখানে মানবিক দৃষ্টিকোণ থেকে, যেহেতু সরকার এত বিশাল একটি জনগোষ্ঠীকে নানা সমস্যার কারণেও আশ্রয় দান করেছেন, সেক্ষেত্রে তারা আরেকটু উদারতা দেখিয়ে শরণার্থী ক্যাম্পে পরিপূর্ণ একটা শিক্ষার দরজা তারা খুলে দিবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করব। আমরা অনেকগুলো দাতব্য প্রতিষ্ঠানের সাথে কথা বলেছিলাম সেখানে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য। তারা সবসময় একটা কথাই বলে যে আপনারা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে একটা অনুমোদন আমাদেরকে ব্যবস্থা করে দেন, আমরা সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত আছি। বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গগুলো সেই কথাই বলতে। তো আমরা মধ্যখানে একবার শুনেছিলাম যে ইউনিসেফকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা কারিকুলাম নির্ধারণের জন্য। কতটুকু এই কাজটা কতটুকু এগিয়েছে সেই সম্পর্কে আমরা কোনো আপডেট এখনো পাইনি। তো যে ধরনের শিক্ষা কার্যক্রম সেখানে যে ব্যক্তি উদ্যোগে বা কোনো অর্গানাইজেশনাল উদ্যোগে যদি সেটা নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সরকারের অনুমোদন লাগবে। সরকার যদি অনুমতি দেয়, আমার মনে হয় রোহিঙ্গাদের একটা বিরাট উপকার হবে। সেক্ষেত্রে তারা, আমি প্রথমে যেভাবে বলেছি, তারা দেশে ফিরে গেলেও সেখানে তারা অন্যান্য মিয়ানমারের মূল স্রোতের সাথে তাল মিলিয়ে তারা চলতে পারবে। আর বাংলাদেশে থেকেও যায়, সেক্ষেত্রে তারা মিসগাইডেড হবে না। ধন্যবাদ। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে দর্শক, আমি ডক্টর হাসান ভাইয়ের কাছে প্রশ্ন, আমি তার আগে একটা জিনিস শেয়ার করতে চাই যে আরাকান রাজসভায় যে সাহিত্য সংস্কৃতির যে বিকাশ ছিল, আপনার নিশ্চয়ই জানা আছে দুজন ব্যক্তির নাম আরাকান সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, মাগন ঠাকুর এবং পদ্মাবতী রচয়িতা মহাকবি আলাউল। এবং এইসব এটা হিস্ট্রিক্যালি আরাকান জাতি কিন্তু কালচারাল এবং এডুকেশনাল দিক দিয়ে অনেক বেশি রিচ। তো এই জন্য আমরা আসলে কনসার্নটাকে ফিল করছি যে একরকম একটা সমৃদ্ধ জাতিকে শিক্ষা দীক্ষার দিকে পিছিয়ে নিয়ে যাওয়া এবং তাদের বেসিক মানবাধিকার থেকে বঞ্চিত রাখা, এটার বিপরীতে একটা স্বাধীন আরাকান রাজ্য কোন এক সময় আমাদের ইতিহাসে ছিল। আপনি কি মনে করেন একটি স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব? হ্যাঁ, ধন্যবাদ বেলাল রশিদ চৌধুরী। আচ্ছা, আমি একটু আপনাদেরকে বলতে চাইছিলাম, যেটা বলতে পারি নাই এখন, এটা একটু উনি যেহেতু বলছে এটা একটু বলে নেই। আলাউল যেটা লিখছেন সেটা হলো, নানা দেশি নানা লোক শূন্যার ও সঙ্গ ভুক, আই সন্ত নৃপ ছায়া তল।
আর নানা দেশি লোকের বিবরণ দিচ্ছেন উনি। আরবি, মিশরি, শামি, তুর্কি, হাবশি, রুমি, খোরাসানি, উজবেকি সকল, লাহুরি, মুলতানি, সিন্ধি, কাশ্মীরি, দক্ষিণী হিন্দি, কামরূপী আর বঙ্গদেশী, অহপাইক, হুটনচারি, কর্ণালী, মলয়াবাড়ি, আছি, কুচি, কর্ণাটকবাসী, বহু শেখ, সৈয়দজাদা, মোগল, পাঠান, যোদ্ধা, রাজপুত, হিন্দু, নানা জাতি। চিন্তা করেন, এর শুধু বাঙালি ছিল না, শুধু বাঙালি ছিল না, সুতরাং ওনারা যে বলে বার্মিজরা যে এরা বাংলাদেশ থেকে আসছে, এমন না, বহু জাতির মানুষ ছিল আরাকানে। মুসলিম জাতির একটা মিশ্র সমাজ ছিল। আচ্ছা বেলাল, যেটা বলছেন যে আরাকান একটি স্বাধীন রাষ্ট্র হতে পারে কিনা, যদি ইতিহাস পুনরাবৃত্ত হয় তাহলে আরাকান স্বাধীন রাষ্ট্র হতে পারে। আর ইতিহাসের পুনরাবৃত্তির জন্য ইতিহাস অধ্যয়ন গুরুত্বপূর্ণ। আমাদেরকে ইতিহাস দুই কারণে অধ্যয়ন করতে হয়। ইতিহাস শুধু মরা মানুষের বৃত্তান্ত নয়। ইতিহাসকে হয় আমরা পুনরাবৃত্তি করার জন্য অধ্যয়ন করি, কিংবা ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকানোর জন্য অধ্যয়ন করি। দুটাই আরাকান জাতির ক্ষেত্রে রোহিঙ্গাদের জন্য প্রযোজ্য। তারা যদি মনে করে আমরা ইতিহাসকে পুনরায় ফিরিয়ে আনবো, যে 1784 সালের আগের যে ইতিহাস সেটি ফিরিয়ে আনবো, তাও ইতিহাসের অধ্যয়ন দরকার। আর যদি মনে করে 1784 পরের ইতিহাসকে আমরা পুনরাবৃত্ত হতে দিব না, তাও কিন্তু ইতিহাস অধ্যয়ন করা দরকার। তো যাই হোক, ঠিক বর্তমান পরিস্থিতিতে বেলাল, আমরা যেটা মনে করি ঠিক এই মুহূর্তে বা আজকের দিনে বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা আমাদের সামনে, তাতে আমি আপনার প্রশ্নের কোনো আশাব্যঞ্জক উত্তর দিতে পারি না। কিন্তু পৃথিবীর ইতিহাস ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জাতির আমরা ফিরে আসা দেখতে পাই, যেটা আমি সবসময় ফিলিস্তিনের ক্ষেত্রেও বলি, যে ফিলিস্তিন, আপনি হয়তো মনে করবেন ফিলিস্তিনের বিন্দু মাত্র সম্ভাবনা নেই, আরব দেশগুলো তাদেরকে ছেড়ে দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের সাথে বন্ধুত্ব করছে। কিন্তু আপনি যদি নিজের দেশকে ভুলে যান, তাহলে হয়তো আর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না। আরাকানের ক্ষেত্রে আমি এটা বলি, রোহিঙ্গাদেরকে শিক্ষিত করার প্রয়োজন এখানে, যে তাদেরকে ইহুদিরা, আপনারা চিন্তা করেন 2500 বছর পর ইসরায়েল প্রতিষ্ঠা করছে, 2500 বছর পরে, 2500 বছর পরে তারা ছেলেকে, নাতিকে, পুতিকে, তার বংশকে বলে গেছে আমরা জেরুজালেমে ফিরব। এখন রোহিঙ্গারা যদি এই চেতনা ধারণ করতে পারে যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করা হয়েছে, আমাদেরকে বাস্তুহারা করা হয়েছে, আমরা সেখানে ফিরে যাব, তাহলে পৃথিবীর অবস্থা সবসময় একরকম থাকবে না। মোড়লের মৃত্যু হয়, মোড়লও অসুস্থ হয়, মোড়লও দুর্বল হয়, জমিদারও ফকির হয়। পৃথিবীর অবস্থা পরিবর্তিত হতে পারে এবং তখন রোহিঙ্গাদের আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ আসতে পারে। কিন্তু তাদের যদি চেতনার মৃত্যু হয়, তাহলে এর চেয়ে বড় ক্ষতি আর কিছু হবে না, তখন তাদের পক্ষে সেটা আর সম্ভব হবে না। অন্যথায় আমরা পরিবর্তিত পৃথিবীর জন্য অপেক্ষা করতে পারি, এবং সেই পর্যন্ত নিজেদেরকে যোগ্য করা, নিজেদেরকে গড়ে তোলা এবং চেতনা লালন করা, সেটা যদি আমরা অব্যাহত রাখতে পারি, তাহলে আমি আপনার প্রশ্নের ইতিবাচক জবাব দিতে পারি। ধন্যবাদ। আমি আজিজ নূর ভাই এবং আমাদের অস্ট্রেলিয়ার প্রবাসী মুজিবুল্লাহ ভাইকে হাসান ভাইয়ের কথাটা স্মরণ করে দিতে চাই। ইউ নেভার লিভ ইউর ড্রিম, ইউ নেভার লিভ ইউর হোপ, ইউ নেভার ফরগেট ইউর পাস্ট। যে আমরা পারবো কি পারবো না, স্বাধীন হতে পারবো কি পারবো না, কিন্তু আমি যদি আমার ভীষণ হারিয়ে ফেলি, আমার চেতনা যদি লুপ্ত হয়ে যায়, আমার মনের বাসনা যদি মৃত হয়ে যায়, তখন একটা জাতি আর দাঁড়াতে পারবে, জাতির একটা ব্যক্তিও দাঁড়াতে পারে না আসলে। ইউ নেভার লিভ ইউর হোপ। আমরা আশা করবো আপনারা যারা বাহিরে আছেন এবং ক্যাম্পে আজকে আমি যাদের সাথে কথা বলছি, তারা সবার মধ্যেই এখনো পর্যন্ত দেশে ফিরে যাওয়ার, এটা কিন্তু তাদের দেশ, তাদের দেশে ফিরে যাওয়ার যে স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, সেটা অবশ্যই সেটা বাস্তবতায় থাকবে এবং তাদের মনের মধ্যে থাকবে। সরওয়ার কামাল ভাই, আমি সংক্ষেপে আপনাকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে স্বাধীন আরাকান রাষ্ট্র, বার্মার কিন্তু আরো অনেক সমস্যা আছে, বার্মার সাথে কারেন্টের সমস্যা আছে, আদার যারা আছে তাদের সাথে সমস্যা আছে। স্বাধীন একটা আরাকান রাষ্ট্র বাংলাদেশের জন্য ইউজফুল, উপকারী, অথবা বাংলাদেশের জন্য হার্মফুল কিনা?
আমি সরকার কামালকে হারিয়ে ফেলেছি। এই প্রশ্নটা আমি ওনাকে যদি করতে পারি তাহলে আমার জন্য ভালো হতো। আমি প্রশ্নটা এহসান ভাই করতে চাই। স্বাধীন আরাকান রাষ্ট্র বাংলাদেশের জন্য কি ভালো না মন্দ, জি তাই তো? জি। আচ্ছা, তো আমরা আশা করি স্বাধীন আরাকান রাষ্ট্র। আচ্ছা, সরকার কামাল সাহেব মনে হয় যুক্ত হয়েছেন, উনি উত্তর দিতে পারেন। উনি তো আচ্ছা, আমি এটা কম কথা বলার সুযোগ পেয়েছেন। উনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে মিসকানেক্টেড হয়ে আছেন। অনেক ছিল, আমার প্রশ্ন মাঝখানে ছিল স্বাধীন আরাকান রাষ্ট্র বাংলাদেশের পার্সপেক্টিভে ইউজফুল নাকি হার্মফুল? হাইপোথেটিক্যাল কোশ্চেন। প্রশ্ন কি আমাকে? এটা বিগ কোয়েশ্চেন, বাট শর্টলি আনসার দিবেন প্লিজ। স্বাধীন আরাকান রাষ্ট্র তো শুধু বাংলাদেশের জন্য না, বার্মার জন্য তো অনুকূল, ইন্ডিয়ার জন্য অনুকূল। একটা স্বাধীন জাতিসত্তা আগে ছিল, এখন পরাধীন করে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এই কষ্ট কিন্তু যাবে না। যদি আরাকান স্বাধীন হয়, সবার জন্য অনুকূল, সবার জন্য ভালো, আমি এটা মনে করি। ধন্যবাদ। আমি ডক্টর জুবাইর হাসান ভাইকে ধন্যবাদ দিতে চাই, আমাদের ব্যারিস্টার সরকার কামলাকে ধন্যবাদ দিতে চাই, এবং কানাডা থেকে আমাদের সাথে জয়েন করেছেন, অনেকক্ষণ ধরে আছেন আজিজ নূর ভাই, এবং অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে আমাদের সাথে ছিলেন এতক্ষণ মুজিবুল্লাহ ভাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে এই মুহূর্তে আপনাদের সাথে বিদায় নিয়ে আমি দর্শকদের জন্য কথা বলতে চাই। দর্শক, আমরা যারা চট্টগ্রাম এলাকায় আছি, আমাদের বা কক্সবাজার, বিশেষ করে কক্সবাজার রিজিয়নে আছি, আমাদের অনেকে পূর্বপুরুষ এখানকার, আমার পূর্বপুরুষ এবং সরকার কামাল ভাইয়ের পূর্বপুরুষ কিন্তু আরাকানি। এরকম এদের সাথে, আরাকানের সাথে চট্টগ্রাম অঞ্চলের, যেটা জুবাইর ভাই আমাদেরকে বলেছেন, যে কালচারালি এবং হিস্ট্রিক্যালি we have a deep connection between these two region. একটা হচ্ছে আরাকান এবং একটা হচ্ছে কক্সবাজার, চিটাগং, গ্রেটার চিটাগং। তো সেই ক্ষেত্রে আরাকানিদের প্রতি আমাদের ভালোবাসা কোনোদিন কমবে না। এটা প্রমাণিত হয়েছে 2017 সালে যখন রোহিঙ্গারা যখন মাইগ্রেট করতে বাধ্য হয়, তখন সরকারিভাবে এবং সাথে সাথে জনগণ আরাকানি ভাইদের বোনদের জন্য যার যা ছিল, আমি এটাই বলছি, যার যা ছিল সব নিয়ে তারা এগিয়ে এসেছে। এটা ওনারাই বলেছেন এবং আমরা সেটা ফ্যাক্ট। আমাদের আশা থাকবে যে এটা, এই আরাকান যে একটা রিচ একটা রিজিয়ন, রিচ একটা নেশন, তারা পৃথিবী যতদিন আছে ততদিন তারা থাকবে, হারিয়ে যাবে না, এবং তাদের যে স্ট্রাগলটা আছে এই স্ট্রাগলটাকে তারা ওভারকাম করে আসতে পারবে, এবং সে আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সবাইকে এতক্ষণ ধরে আমাদের প্রোগ্রাম দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।